তো তুমি তোমার সুবর্ণ সময়টা এখানে দিলা, ঠিক আছে, কিন্তু একটা পরে দেখলা যে তুমি 45-50 গিয়ে ইনভ্যালিড, তোমাকে আবার নতুন করে কিছু করতে হচ্ছে। আমার কাছে মনে হয়েছে আমি আমার ফ্যামিলিকে হারাম খাওয়াবো না, বা এটা আসলে সঠিক না। একটা সমাজকে এক্সপ্লয়টেশন করে আপনি আসলে খুব বেশি কি আগাইতে পারবেন? কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছুর সাথে তার জীবনটা তো আগায় যাচ্ছে। আমি বলবো না সবাই, বাট মুষ্টিমেয় লোকজন আছে যারা আসলে পার্সোনাল গেইনটাকে বেশি প্রায়োরিটি দেয় রেদার দেন পুরো সেক্টরের ডেভেলপমেন্টের চেয়ে। তো আসলে এই জায়গাটা অনেক বেশি মানে জটিলতা আছে। যারা এই সেক্টরের ভিতরে আছে, বাইরে থেকে যা দেখা যায় আসলে তা না। এখন তুমি যদি সার্ভাইভই না করতে পারো, ঠিক আছে? তোমাকে টাকা ইনকাম করার জন্য যে সার্ভাইভ করতে হবে। এই এনভায়রনমেন্টের সাথে সার্ভাইভ করতে হবে, প্রেশারের সাথে সার্ভাইভ করতে হবে। তোমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। যেমন অপরচুনিটি কস্ট নামে একটা থিওরি আছে। কিছু পাইলে তোমাকে কিছু হারাইতে হবে। তো সবাই খালি পাওয়ার জায়গাটা দেখে, কিন্তু হারানোর জায়গাটা আসলে কেউ দেখে না। হৃদয় ভাই, আপনি হচ্ছেন আমার বন্ধু মানুষ হ্যাঁ, এবং আমার চ্যানেলে পডকাস্ট এই প্রথম। এটা পডকাস্টের ফরম্যাটে পড়তেছি কিনা তাও আমি জানি না, বাট আপনাকে নিয়ে শুরু করার অন্যতম একটা কারণ হলো আপনার পেশাটা। আপনার সঙ্গে লম্বা সময় বিভিন্ন জিনিস নিয়ে আমার আলাপ হয়েছে এবং আলাপ হওয়ার সময় আমি জানতে পারছি যে মার্চেন্ডাইজিং এ আপনি যেভাবে আসছেন এবং আপনার যে আগের এক্সপেকটেশনটা ছিল এবং পরবর্তীতে যে বাস্তবতা, ২ টার মধ্যে একটা মিসম্যাচ আছে। ওকে। ওকে? এবং আমি নিজে পেশায় সাংবাদিক। সো অনেকের সঙ্গে কথাবার্তা মাঝে মধ্যে হয় এবং অনেককে আমি বলতে শুনছি যে আ হাউ অ্যাবাউট মার্চেন্ডাইজিং? মার্চেন্ডাইজিং এ চলে যাও। মার্চেন্ডাইজিং তো অনেক টাকা-পয়সা। একটু খাটতে পারলেই টাকা-পয়সা। এই ২ টা জিনিস যখন আমি শুনি কথাটা এবং আপনার সঙ্গে যখন মিলাই, ২ টার মধ্যে আমি একটা আকাশ-পাতাল পার্থক্য পাই। আচ্ছা। এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং আমার কাছে মনে হইছে যে এই জিনিসটা নিয়ে যদি আমরা আড্ডা দেই বা এই জিনিসটা নিয়ে কথা বলি, আপনার যে পয়েন্ট অফ ভিউটা আছে এটা জানার পরে অনেক মানুষের উপকার হবে। যারা বিশেষ করে এই জিনিসটা চিন্তা করতেছে, যারা চাচ্ছে যে আমি মার্চেন্ডাইজিং এ যাই বা যাদের টার্গেট আছে যে আমি টাকা-পয়সাটা কামাই। তো এর জন্যই আপনার সঙ্গে আসলে বসা। তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যারা আছি হ্যাঁ। পেশার বাইরে, আমরা যারা শুধু মার্চেন্ডাইজিং নামটা জানি, হুম, হুম, হুম। মার্চেন্ডাইজিং জিনিসটা কি সেটা যদি আপনি আমাকে খুব সহজভাবে বলতেন। আচ্ছা। আ মার্চেন্ডাইজিং ব্যাপারটা এত কঠিন না, এটার সংজ্ঞাটা। সেটা হচ্ছে আ মার্চেন্ডাইজিং ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বড়, বড় যাদের বায়ারদের নাম শুনি, লাইক Zara, H&M, J. Star Raw, Tommy Hilfiger এরকম অজস্র বায়ার আছে। সো তারা মেক্সিমাম বায়ার গুলা কোন দেশ বেস করে গড়ে উঠছে? ইউরোপ, আমেরিকা। সো এই কান্ট্রি গুলাই বেস করেই গড়ে উঠছে। সো এদের জন্য যে পোশাকের দরকার হবে, এই পোশাকটা নিশ্চয়ই ইউরোপ কান্ট্রি গুলো এত আগায় গেছে, এদের পরিবেশ নষ্ট করে বা এদের পিপলকে এক্সপ্লয়টেশন করে কিন্তু এই কাপড়গুলো বানানো সম্ভব নয়। সেই কাপড়গুলো তাইলে কোথায় বানাবে? বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম এই কান্ট্রিগুলোকেই বানাবে। কারণ এই কান্ট্রিগুলো কি উন্নয়নশীল এবং এদের একটা বিপুল সংখ্যক কি বলে যে কাজ করার জনগোষ্ঠী আছে এবং যাদেরকে আসলে খুব অল্প খরচে কাজ করানো যায়। তো এই অর্ডারগুলা হচ্ছে এই দেশগুলাতে প্লেস করা হয় এবং একটা মার্চেন্ডাইজার কি করে? এই অর্ডারটা গ্রহণ করে এবং এই অর্ডারটা গ্রহণ করার পরে এই একটা পোশাক বানাইতে যেই জিনিসগুলা কিনতে হবে, লাইক তুমি যেই জিন্সটা পড়ছো, এটার জন্য কি লাগবে? ফ্যাব্রিক লাগবে। ফ্যাব্রিকটা মার্চেন্ডাইজার ক্রয় করবে। জিপার লাগবে, জিপারটাও কি মার্চেন্ডাইজার ক্রয় করবে। বাটন লাগবে। আরো যেই জিনিসগুলো আছে আনুষঙ্গিক সবগুলা কি মার্চেন্ডাইজার ক্রয় করবে। এবং এই অর্ডারটা কি যাবে? তারপরে এটা সব যখন কিনা শেষ তখন এই প্রোডাক্টটা কি করতে হবে? সুইং করতে হবে। এবং সুইং এর সাথে জড়িত আছে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, যেটাকে আমরা প্রোডাকশন বলে থাকি। সো ওই জায়গায় সুইংটা হয় এবং মার্চেন্ডাইজার তদারকি করে যে প্রত্যেকদিন কি পরিমাণ সুইং হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? এবং কি পরিমাণ প্রোডাক্ট সুইং হয়, যেহেতু এই ডেনিমের সাথে ওয়াশ জড়িত, তো কি পরিমাণ গার্মেন্টস ওয়াশে যাচ্ছে এবং ওয়াশ থেকে আসার পরে ফাইনাল লুক মানে ফিনিশিং, আয়রন করা বা একটা লেবেল লাগানো, একটা ট্যাগ লাগানো, এই লাগানোগুলো মার্চেন্ডাইজার তদারকি করে। তো মার্চেন্ডাইজার কাজ হচ্ছে অর্ডার নেয়া, সবকিছু পারচেজ করা, অর্ডারটা ঠিকমতো চলছে কিনা এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে সহায়তা করা। সো একটা প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন নিজের কাছে রেখে বিভিন্ন ডিপার্টমেন্টে হেল্প করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রোডাক্টটা
বায়ারের কাছে পৌঁছায় দেওয়ার নামই হলো মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং আসলে কত ধরনের আছে? মার্চেন্ডাইজিং আসলে কত ধরনের বলতে মার্চেন্ডাইজিংকে ভাগ করা যায়। আচ্ছা, যেমন অনেকে যেমন ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার হয়, অনেকে প্রোডাকশন মার্চেন্ডাইজার হয়, অনেকে ফ্যাব্রিক মার্চেন্ডাইজার হয়। ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার পার্টটা হলো যে আমি যখন একটা স্যাম্পল বানাবো, তো যে আমাকে অর্ডার দিচ্ছে, তো সে কি স্যাম্পলটা নিবে? তার তো দেখার ব্যাপার আছে। আমি এত অর্ডার দিচ্ছি, এতগুলা টাকা খরচ করছি। এর জন্য সে বিভিন্ন ধাপে স্যাম্পল নেয় মেইন প্রোডাক্টটা বানানোর আগে। লাইক ফার্স্ট টানে ডেভেলপমেন্ট স্যাম্পল। এই ডেভেলপমেন্ট স্যাম্পল পাঠানোর পরে এটার উপর প্রাইস নেয়। যে এই স্যাম্পলটা আমি বানাতে চাই, এটার প্রাইস কিরকম হবে? সো মার্চেন্ডাইজার এবং বায়ারের মধ্যে যখন প্রাইস নেগোসিয়েশনটা কনফার্ম হয়, তখন সে অর্ডারটা দেয়। তারপরে যখন অর্ডারটা হইলো যে এই ফিটিংসটা কেমন হবে? আমরা যখন পড়ি আমরা কিন্তু ফিটিংসকে একটা প্রায়োরিটি দেই। মেজারমেন্টটা কিরকম হবে? তারপর কোন জায়গার ইয়াটা কিরকম হবে ফিটিংসটা? তো তখন সে একটা ফিটিং স্যাম্পল নেয়। ঠিক আছে? ফিটিং স্যাম্পলটা ওকে হইলে তখন সে একটা প্রি প্রোডাকশন স্যাম্পল নেয়, পিপি স্যাম্পল। আচ্ছা। যে আমি যে অরিজিনাল স্যাম্পলটা বানাইতে চাচ্ছি এটার মতো হুবহু সবকিছু। অ্যাক্সেসরিজ, ট্যাগ একদম আইডেন্টিক্যাল স্যাম্পলটা হলো পিপি স্যাম্পল। সেই পিপি স্যাম্পল হওয়ার পরেই আসলে অর্ডারে চলে যায়। সো এই যে ফিটিং স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল, এই ওভারঅল এই ডেভেলপমেন্টের সাথে যারা জড়িত থাকে অর্ডার কনফার্ম মানে প্রোডাকশনে যাওয়ার আগে, তাদেরকে বলা হয় ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার। আর প্রোডাকশন মার্চেন্ডাইজার হলো অর্ডারটা যে কনফার্ম হইলো, এখন অর্ডারটা তো তুলে দিতে হবে। এর জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ পারচেজ করা, ট্রিম পারচেজ করা এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে কোঅর্ডিনেশন করে কাজটা বায়ারকে শিপমেন্ট করে দেওয়াটাই হলো প্রোডাকশন মার্চেন্ডাইজার। কিন্তু অনেক জায়গায় ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন মার্চেন্ডাইজার মানে একজনই করে বা একটা টিমই করে। সো যারা খুব লাকি তারা দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন মার্চেন্ডাইজার যারা একসাথে করতে পারে তারা ফুল প্রসেসটাই জানতে পারে। কিন্তু যে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং করতেছে সে শুধু ডেভেলপমেন্ট পার্টটাই জানতেছে। আর যে প্রোডাকশন মার্চেন্ডাইজিং করতে সে শুধু প্রোডাকশন পার্টটাই জানতেছে। কিন্তু যে আসলে ওভারঅল প্রসেসটা জানে মার্চেন্ডাইজিংটা, এটা তার জন্য অনেক হেল্পফুল তার ক্যারিয়ারের জন্য, এবং সে যদি নিজেও কিছু করতে চায় সেটার জন্য খুব হেল্পফুল আরকি। আর আরেকটা যেটা বললাম ওই যে আরেকটা মার্চেন্ডাইজার আছে ফ্যাব্রিক মার্চেন্ডাইজার, যারা ফ্যাব্রিক নিয়ে রিসার্চ করে। যে প্রোডাক্টটা বানাইতে চায় কত রকমের ফ্যাব্রিক দিয়ে বানানো যাবে, ওয়াশ কিরকম হবে, ও ফ্যাব্রিক সোর্স করা, কোন সাপ্লায়ারের কাছে একই ফ্যাব্রিক আছে। সো এরকম বিভিন্ন ফ্যাব্রিক কাজের সুবিধার্থে গড়ে উঠেছে আরকি, বা বিভিন্ন মার্চেন্ডাইজিং গুলো গড়ে উঠেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে আপনি যে বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজিং এর হুম। কথা বললেন, কোনটার বেশি চাহিদা নাকি সবগুলোরই চাহিদা সেম? না, বা সবগুলার চাহিদাই সেম, বেশি চাহিদা নাই। আসলে মার্চেন্ডাইজিং এরকম ভাগ করার কিছু নাই, যে কাজের ভিত্তিতে একেকজনকে একেকটা দায়িত্ব দেয়। আবার দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার প্রোডাকশন মার্চেন্ডাইজারও যাইতে পারে। প্রোডাকশন মার্চেন্ডাইজার ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজারও যাইতে পারে। যেমন দেখা যাচ্ছে আমি যখন ক্যারিয়ার শুরু করি, তোমার খুবই একটা চমৎকার কোম্পানির মাধ্যমে ক্যারিয়ার শুরু করছিলাম, তুষুকা। এবং আমার কাছে মনে হয় যে ডেনিমের জন্য বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। এত সিস্টেমেটিক কোম্পানি, আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিকে বিট দেওয়ার মতো একটা কোম্পানি হচ্ছে তুষুকা। এখানে যেই ছেলেটা ঢুকে, সেই ছেলেটা মার্চেন্ডাইজিং এর ফুল প্রসেস শিখে। এবং ডেনিম মার্চেন্ডাইজিং এ ওয়াশিং এর একটা প্রায়োরিটি আছে খুব বেশি। সো ওয়াশিংস একটা ভালো সেন্স নিয়ে সে বের হয় এবং একটা গুড কালচার নিয়ে এসে বের হয় আরকি। ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আপনি ১ম জবের কথা বললেন, কিভাবে মার্চেন্ডাইজিং এ ঢুকলেন। তো আমি আসলে পুরো প্রসেসটাই জানতে চাচ্ছি। আপনার আচ্ছা। পড়ালেখাটা এবং আপনি আপনার বেড়ে ওঠা, কার মাধ্যমে আপনি প্রভাবিত হলেন যে মার্চেন্ডাইজিং এ ঢুকবেন হ্যাঁ, এবং মার্চেন্ডাইজিং এ শুরুটা কিভাবে করলেন? এই জিনিসগুলো যদি আমাকে একটু বলতেন। আচ্ছা। সো একটা ব্যাপার তো আসলে তুমি জানো আমাকে একদম তুমি ছোটবেলা থেকেই বড় হইতে দেখছো। সো তুমি জানো যে আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজে পড়াশোনা করছি এবং আমার কিন্তু মোহাম্মদপুর বেইজে একটা সার্কেল গড়ে উঠছে। সো আমার জীবনে খেলাধুলাটার প্রায়োরিটি বেশি ছিল এবং পড়াশোনার প্রায়োরিটিটা একটু কম ছিল। দেখা যাচ্ছে আমি ফুটবল খুব ভালো খেলতাম, ক্রিকেট খুব ভালো খেলতাম। সো যাই হোক, তোমার এই সরকারি স্কুলে পড়ার কারণে দেখা যাচ্ছে আমার অনেকগুলা ভালো বন্ধু গড়ে উঠছিল যারা পড়াশোনা করছিল। সো ইন্টারমিডিয়েটে দেখা যাচ্ছে যে তাদের সাহায্য সহযোগিতা এবং আমারও কিছু পড়াটা হওয়াতে আমি একটা তোমার জিপিএ 5 পেয়ে গেলাম। তো সেই সুবাদে আমাদের টাইমটাতে আসলে সরকারি কলেজগুলার একটা সমাজে একটা প্রায়োরিটি ছিল, বা আমরা চাইতাম আমরা যে মধ্যবিত্ত সমাজ,
আমরা চাইতাম যে একটা সরকারি জায়গায় পড়তে পারলে আমাদের খরচটা আসলে কম হয়ে আসবে। হুম। তো সেই জায়গা থেকে আমার আসলে ঢাকা কলেজে ভর্তি হওয়া। তো ওই জায়গাটা থেকে আসলে ঘোরাঘুরি, তখন আবার নতুন বন্ধু হইলো। স্কুলের বন্ধুগুলোকে ফেলে কলেজ লাইফে গিয়ে কিন্তু একটা নতুন বন্ধু হয়। এরকম মনে করো যে আমার অনেকগুলা নতুন বন্ধু হয়ে গেল। তার মাঝখানে রিয়াদকে তো তুমি চিনো। সো রিয়াদের মাধ্যমে আসলে তোমার আমার বন্ধুত্বটা গড়ে ওঠে এবং পরবর্তীতে এটা আসলে এটা অনেক দূর গড়িয়েছে বা একটা নতুন মাত্রা পেয়েছে। তো রিয়াদের মাধ্যমে থাকা অবস্থায় আসলে আ আমি ওর দেখতাম যে নতুন ও পোশাক পরতো, সুন্দর শার্ট পরতো। সো টি-শার্ট পরতো। তো আমি জিজ্ঞেস করতাম, "এগুলো তুমি কই পাও?" তখন সে বলতো যে, "আসলে আমার দুলাভাই মার্চেন্ডাইজার।" তখন আসলে আমার একটা এই ভালো পোশাক পরার জায়গাটা থেকে এই পেশাটার প্রতি একটা আগ্রহ। তারপরেও বলব যে হ্যাঁ, আমি তখনও জানতাম না আমি মার্চেন্ডাইজিং এ করব বা আমার মার্চেন্ডাইজিং করার তখন পর্যন্ত কোনো ইচ্ছা ছিল না। বা ইন্টারে থাকা অবস্থায় আমি কি হইতে চাই এটাও আমার জানা ছিল না। বা কিছু যে একটা হইতে হয় জীবনে এটাও মনে করো আমার মাথায় ছিল না। তো যাই হোক ইন্টারের টাইমটাতে আমি মনে হয় যে আমার জীবনের অনেকটা সময় নষ্ট করছি। এবং আমি আমার সহধর্মীকে সবসময় বলি যে মেধা নষ্টের সর্বোচ্চ উদাহরণ যদি দেখতে চাও আমাকে দেখবা। তো আমার কাছে মনে হয় যে আমি আমার মেধাটাকে অনেক বেশি নষ্ট করছি। সো যাই হোক ঢাকা কলেজে পড়া অবস্থায় আমি ২-৩ টা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। তো আসলে ওই টাইমটাতে পড়াশোনা করার জন্য চান্স পাওয়া হয় নাই। তো তারপরে তোমার নিজের খরচে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং নিজে টিউশনি করে তুমি তো জানো যে ওই খরচটা আমি চালাইছি। তো এবং ওই যে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে না যাওয়ার একটা ক্ষোভ, তো এটা আমি আবার অনার্স কমপ্লিট করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হইলাম। কিন্তু ওইখানে আসলে পড়াশোনা যখন করতে গেলাম তখন আসলে আমার কাছে মনে হলো আসলে আমার যে এক্সপেকটেশনটা ছিল ওই এক্সপেকটেশনটা ধারে কাছেও নাই। তা আমার আসলে তখন শিক্ষা প্রতিষ্ঠানের এই কাঠামোর প্রতি একটা অবিশ্বাস চলে আসছে। আর তুমি তো জানো সফা ভাই এটাকে আরো সুদৃঢ় করে দিছে। তখন আমি বুঝলাম যে পড়াশোনা আমাদের বাংলাদেশে যে পড়াশোনা হয় এটা আসলে খুব বেশি কাজের না। এবং তোমার আমার জীবনের আদর্শ বলো বা একটা বৈশ্বিক নাগরিকত্ব বলো এই ব্যাপারটা গড়ে উঠছে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে না। মনে করো বিভিন্ন বন্ধুর সাথে চলা, বড় ভাইয়ের সাথে চলা, বিভিন্ন সংগঠন করা এবং বই একটা বিশাল ভূমিকা রাখছে। এবং আমার একটা সার্কেল গড়ে উঠছিল এই বইগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করতে পারতাম। লাইক অনেক দুপুরে যেমন তোমার বাসায় আমি পড়ানো শেষে আহমদ ছফা বা তুমি যেমন সত্যজিতের প্রতি তোমার অনেক আগ্রহ ছিল, হুম। ওই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু চর্চা করতাম বা বলতাম। সো আমাদের কাছে মনে হইতো যে ওই টাইমটাতে আমরা একটু ডিফারেন্ট। কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে যে একটা চর্চার মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এবং একটা নলেজ কিন্তু আমাদের গড়ে উঠছিল। কিন্তু আমরা যখন প্রফেশনে যাব, মার্কেটকে তুমি কিভাবে বুঝাবা? যে ইউ হ্যাভ এ গুড নলেজ, ওকে? কারণ মার্কেটের কাছে সিগন্যাল কি আছে? অমুক ভার্সিটি ভালো, ওইখান থেকে ছেলে নিতে হবে। সো দেখা যাচ্ছে যে আমাদের পড়াশোনার ধাপটা ভালো হইলেও হয়তো আমরা ফার্স্ট ক্যাটেগরির ইউনিভার্সিটি গুলোতে পড়তে পারি নাই। এর জন্য দেখা যাচ্ছে যে চাকরি পাইতে গিয়ে আমার একটু খুব বেগ হচ্ছিল। কিন্তু কোয়ালিফিকেশনে দেখা যাচ্ছে যে আমি অনেক ১ম সারির ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিট করতে পারি। কিন্তু মার্কেট আমার সিভি দেখে কিন্তু এটা বুঝার সুযোগ নাই। তো যাই হোক, সো আমি মাস্টার্স পড়া অবস্থায় নিজেই এপ্লাই করলাম এবং স্টার্লিং নামে একটা কোম্পানিতে এমটিও পোস্টের জন্য আমি ডাক পাইলাম। আমি একটু খুব পড়াশোনা করে গেলাম যে একটু ইন্টারভিউটা দিয়ে আসি, দরকার আছে। আর তুমি তো জানো ওই টাইমটাতে আসলে মানে মিথ্যা বলার তো কোনো জায়গা নাই। আমাদের আসলে অনেক সম্পর্ক হয়। ওই সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য বা একটা চাপ থাকে যে আমাকে কিছু একটা করতে হবে। ঠিক আছে? তো ওই জায়গাটা থেকে আসলে আমি আর আমার তখন মনে হলো যে হ্যাঁ, ৳৩০,০০০ হইলে তখন মনে হয় খুব ভালো চলা যাবে। এটা আমি তোমার আ ১৭ সালের ঘটনা বলতেছি। যে ফ্রেশার হিসেবে আমার ৳৩০,০০০ লাগবে। সো এই ৳৩০,০০০ তো দিচ্ছে না, ৳২৫,০০০ একটি স্টার্লিং কোম্পানি দিচ্ছে এমটিও হিসেবে। তো আমি পরীক্ষা দিলাম। সো লাকিলি তোমার ওইখানে রিটেন দিলাম, ভাইবা দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি গার্মেন্টসে ওখানে প্রায় মোটামুটি ১২-১৩ টা ডিপার্টমেন্ট ছিল। আমি সবগুলো ডিপার্টমেন্টেই কাজ করছি। তোমার ৭ দিন করে আমি কাজ করছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং একটা করে প্রেজেন্টেশন দিতাম এবং একটা করে অ্যাসাইনমেন্ট দিতাম। সো দেখা যাচ্ছে আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে হওয়ার কারণে ওই ট্রেনিংটা পাওয়ার কারণে আমার একটা ওভারঅল ধারণা হয়ে গেছে। আর একটা ব্যাপার কি একটা জিনিস দেখতে বা শিখতে আসলে খুব সময় লাগে না। তুমি তোমার ৪ বছর যা পড়ছো তা মাথায় নাই। তুমি যা দেখছো তোমার তা মাথায় আছে। সো ওই যে আমার একটা কনফিডেন্ট গ্রো করলো। কিন্তু
আমার যখন প্রেজেন্টেশন শেষ বা এমটিডিও পিরিয়ড শেষ, তখন স্টার্লিং কোম্পানি ঠিক করলো যে আমাকে তারা মার্চেন্ডাইজিং এ দিবে না, আমাকে কোয়ালিটিতে দিবে। এটা আমার খুব গায়ে লাগলো না। আমি তো জানি যে মার্চেন্ডাইজার হচ্ছে বেস্ট ডিপার্টমেন্ট। কাপড় পাওয়া যায়। হ্যাঁ, তো হ্যাঁ। তে আমি রাগ করে তোমার কিছুদিন করার পরে কোম্পানিটা ছেড়ে দিলাম। তখন তো মনে করো বাসায় অনেক রাগ, মানুষ চাকরি পায় না। কারণ আমার কথা হচ্ছে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমার ভালো লাগলো, আমি ছেড়ে দিছি। আমি আমার কাঙ্ক্ষিত জায়গা পাই নাই। বা চাকরিটা যে খুব গুরুত্বপূর্ণ তখনও কিন্তু ওই জায়গাটা গড়ে ওঠে নাই। ঠিক আছে? আর মনে করো যে যখন টিউশনি করছি ৭-৮ টা হিউজ পরিমাণে টাকা আসতো। ঠিক আছে? ওই তুলনায় দেখা যাচ্ছে আমার বেতন 50%। তো ওইটা আমাকে মানে টানে নেয়। হঠাৎ করে লাইফটা উপর থেকে এই পর্যন্ত চলে আসে। যাই হোক আমি প্রায় ৭ মাস করার পরে চাকরিটা ছেড়ে দিলাম। সো এরপরে আসলে মানে তোমার কোন সেক্টরে যাবো এটা একটা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আর কোয়ালিটি ডিপার্টমেন্টটা আমার ছাড়ার আরেকটা অন্যতম কারণ আমি দেখলাম যে ৮টা-৯টা পর্যন্ত অফিস করা লাগতেছে এই সেক্টরগুলাতে। এগুলো তো used to না। কারণ আমরা যে একটা সুন্দর লাইফস্টাইল কাটায় গেছি, ফুটবল খেলছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, সাইকেল চালাইছি, বই পড়ছি। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে আমার লাইফটা হয়ে যাচ্ছে কি আমাকে সকাল ৭টা বাজে বাসা থেকে বেরোতে হচ্ছে এবং ১১টা বাজে বাসায় ফিরতে হচ্ছে। এই যে আমার আ জীবনটার সাথে বা ফেলে আসা জীবনটার সাথে কিন্তু একটা কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল। আমাকে সবকিছু বাদ দিয়েও দিতে হচ্ছে আমার ভালো লাগার জায়গাগুলা। সো জবের ১ম অবস্থায় এটা আসলে কম্প্রোমাইজ করা আমার পক্ষে সম্ভব হয়নি। এর জন্য জবটা ছেড়ে দেয়া। সো তার পরবর্তী জবটা আসলে সত্যি কথা বলতে যে আমার এখানে একজন ভাইয়া ছিল, হেল্প করেছিল জবটা পেতে। সো তার দেখা যাচ্ছে একটা গুড কানেকশন ছিল মার্কেটে। সো উনার রেফারেন্সের মাধ্যমে আমি টুসুকাতে ঢুকি এবং টুসুকাতে আমি আমার মার্চেন্ডাইজিং এর সর্বোচ্চ মজাটা পাইছি। যেহেতু সিস্টেমেটিক ছিল এবং টুসুকার পরে আমি যতগুলা জায়গায় গিয়েছি, ওই জায়গাগুলোকে আমাকে খুব বেশি আসলে দুর্বিষহ মনে হয়েছে। তো মার্চেন্ডাইজিং এর জায়গার যে একটা মজা বা প্যাশন, এই প্যাশনটা আমি খুঁজে পাইছিলাম টুসুকার থেকে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এই পেশাটা আসলে খুব বেশি এক্সপ্লয়টেশন করে বা অনেক সাংঘর্ষিক ব্যাপার আছে। আমরা যা দেখি এটার সাথে আসলে অনেক সাংঘর্ষিক ব্যাপার আছে। কিন্তু কিছু সিস্টেমেটিক কোম্পানি আছে যেগুলোতে আসলে মার্চেন্ডাইজিং এর মজাটা পাওয়া যায়। কিন্তু মেক্সিমাম মানে তোমার 90% কোম্পানিগুলাই হচ্ছে তোমার মানে তুমি মার্চেন্ডাইজিং মনে হবে যে ছেড়ে দেই এরকম একটা দ্বিধা তোমার মাঝে সবসময় কাজ করবে। বাট মানে কিন্তু তুমি দেখা যাচ্ছে ৫-৬ বছর এই সেক্টরে দিয়ে দিছো। সো ওই জায়গাটা থেকে একটা আ তুমি যেই সেক্টরেই থাকো তোমার টাকা বেড়ে একটা জায়গায় যাবে যেটা দিয়ে আসলে তুমি আর ১ম থেকেই স্টার্ট করতে পারবে না। কারণ তোমার অনেক খরচ হয়ে গেছে। তুমি জীবনেও অনেক দূর আগায়া গেছো। সো এই জায়গাটা থেকে আসলে এখনো চালিয়ে যাওয়া। মজার ব্যাপার হলো যে আপনাকে আমি এখনই জিজ্ঞেস করতাম যে আপনি পড়ালেখাটা কোন ব্যাকগ্রাউন্ড থেকে? তো আপনি বললেন ইকোনমিক্স থেকে। আমি তো জানি ইকোনমিক্স। আচ্ছা। তো ইকোনমিক্স থেকে পড়ালেখার পরে আপনি যখন মার্চেন্টাইজিং এ গেলেন হ্যাঁ, হ্যাঁ, শুরুতে, হ্যাঁ। তখন আপনি কোন মিল পাইছিলেন? পড়ালেখার সঙ্গে কোন দিক থেকে? একটা ব্যাপার কি মানে তুমি যদি অনেক দূর পর্যন্ত গিয়ে চিন্তা করতে পারো, আমার মনে হয় যে প্রত্যেকটা এডুকেশন থেকেই তুমি মিল পাবে। তুমি একটা জিনিস দেখবে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস সেক্টরে একটা ব্যাপার আছে যে টেক্সটাইলের ছেলেপেলেকেই খুঁজে। ওকে ফাইন আমার হয়তো একটা টাইম পর্যন্ত টেকনিক্যাল নলেজ দরকার। কিন্তু তুমি ইকোনমিক সাবজেক্টটাকে দেখো যে ইটস অল অ্যাবাউট ইনফরমেশন। বিজনেস কেমন হচ্ছে, ইনফরমেশন কেমন, পিপল বিহেভিয়ার প্যাটার্ন। ঠিক আছে? এটা কিন্তু ইকোনমিক্স। কিন্তু একটা টাইমের পরে যখন তুমি ১-২ বছর কাজ করার পরে তুমি এটাকে যেমন সুতাকে যেমন থ্রেড বলে, এটা যেমন জিপার, একটা প্যান্টের ওয়াশ কিরকম এর ডিটেইলস যখন তুমি জাইনা যাচ্ছ, তোমার পড়াটা কিন্তু পরের স্টেপে গিয়ে তোমার কাজে লাগতেছে। মার্চেন্ডাইজিং করতে হলে তোমার একদম A to Z প্রপার ইনফরমেশন থাকা লাগবে গার্মেন্টস এ। বায়ার কি বলছে এই ইনফরমেশনটা রাখা। তো এই ইনফরমেশনটা যে রাখতেছে সেটা রাখার জন্য কি টেক্সটাইল ইন্ডাস্ট্রির ছেলেই হইতে হবে? সেটা রাখার জন্য কি ইকোনমিক্স এর ছেলেই হইতে হবে? সেটাকে একটা যে জার্নালিজম পড়ছে সে রাখতে পারবে না? বা একটা টাইমে গিয়ে দেখো সাইকোলজি অনেক বড় ব্যাপার হয়ে যায়। তুমি যখন একটা আ আ মার্চেন্ডাইজিং এর মাঝখানে আছো, মধ্য পর্যায়ে আছো বা একটা আপার লেভেলে আছো তখন কিন্তু পিপল সাইকোলজি ও কিভাবে কাজ করতেছে, ম্যানেজমেন্টের সাইকোলজি বুঝা, আমার ওয়ার্কারের সাইকোলজি বুঝা। তখন তো আমার মনে হয় যে সাইকোলজির ছেলেরা আরো ভালো করবে। আসলে এটা একটা ভুল ধারণা বা এটা আসলে আমাদের মেক্সিমাম ছেলেপেলেদের মধ্যেও কাজ করে। আমি ওদেরকে দোষ দিব না। কারণ আমাদের ওই পড়াশোনার ওই জায়গাটা গড়ে ওঠে নাই বা ঐরকম লিডার আসলে গড়ে ওঠে নাই। যে সবকিছু বাদ দিয়ে
যে একটা মানুষকে যে একটা সাবজেক্টে আটকানো যায় না বা একটা জায়গায় আটকানো যায় না। মানুষ ইটসেলফ ও নিজেই একটা হিউজ ব্যাপার। সবকিছুকে ধারণ করা। সো এই মেন্টালিটিটা আমার মনে হয় যে আমাদের সেক্টরে খুব কম আছে। আমি শুধু আমার সেক্টরে দেখছি কিন্তু আমি অনুধাবন করতে পারি সব সেক্টরেই এই মেন্টালিটিটার খুব অভাব। এই যে মার্চেন্ডাইজিং পেশাটা নিয়ে ঘাটাঘাটি করার সময় আমি দেখলাম মোটামুটি ৬ টা ইনস্টিটিউশন আছে যারা মার্চেন্ডাইজিং রিলেটেড পড়ালেখাটা প্রোভাইড করে। ওকে। তো এই আপনার যে কথায় মাত্র আপনি বললেন যে অন্য একটা স্টুডেন্টও এদিকে আসতে পারে এবং এই জিনিসটাকে গ্র্যাব করতে পারে। তাহলে আপনার মতে কি যে, যে ছেলেটা আজকে চিন্তা করতেছে যে আমি মার্চেন্ডাইজিং পেশায় যাবো, হ্যাঁ। সে ওই ইনস্টিটিউশন গুলো থেকে পড়ালেখাটা করতেছে। তার এটা না করলেও চলে। না, একটা ব্যাপার কি মানে দেখা যাচ্ছে যে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মানে এত ছেলেপেলের আসার কারণটা কি? আমাদের দেশে কিন্তু আসলে খুব বেশি সেক্টর কিন্তু গড়ে ওঠেনি। ঠিক আছে? দেশটা একটা সম্ভাবনাময় দেশ হলেও দেখা যাচ্ছে যে আমরা গার্মেন্টসের সাথে আমাদের হিউজ একটা জনগোষ্ঠী জড়িত। সো আর আসলে চাকরির সংকট তো সবসময় আছে। সো চাকরির সংকটের জায়গা থেকেই দেখা যাচ্ছে যে সব মানুষ এই জায়গাটায় আসে। যেমন আ শুধু মার্চেন্ডাইজিং এর ব্যাপারটা চিন্তা করলে হবে না। যেমন আমরা যদি চিন্তা করি যে এই যে সুইং এর সাথে বা প্রোডাকশন এর সাথে যারা জড়িত আছে, দেখা যাচ্ছে যে সমাজের অধিকাংশ অবহেলিত মানুষ, দেখা যাচ্ছে নারীদেরকে দেখা যায় যারা হচ্ছে আ গ্রামে ছিল বা এদের একটা অর্থনৈতিক একটা সক্ষমতার জন্য তারা দেখা যাচ্ছে যে এই সেক্টরে আসছে। বা বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করার সুযোগ নাই বা তাদের পড়াশোনার জায়গাটা কম বা ঐরকম নিজেদেরকে স্কিলও করতে পারে নাই। তো তারা এসে কি গার্মেন্টস সেক্টরে যোগ দিচ্ছে। তবে হ্যাঁ, টেক্সটাইল সাবজেক্টটা নিয়ে পড়লে আ যেটা ইজি হয় আসলে আমাদের জব পাইতে তো এখন কানেকশন একটা খুব বড় রকমের একটা হেল্প করে। লাইক আমি ধরলাম যে বিজিএম এর একটা ছেলে অমুক জায়গায় আছে। তো এখানে যখন ২ টা সিভি পড়বে, একটা বিজিএম এর এবং একটা অন্য জায়গা। তো ওই ছেলেটা চেষ্টা করবে কিন্তু কি বিজিএম এর ছেলেটাকে ডাকে। এটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী আমাদের একটা দুর্বলতা কাজ করে। সো আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পড়লে যে সুবিধাটা কানেকশনটা ইজি হয়, ঢুকাটা ইজি হয়। আসলে অন্য সেক্টরের ছেলেদেরকে এই মুহূর্তে আসলে একটু কানেকশন ছাড়া ডাক পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এন্ট্রি করাটাই আসলে সাবজেক্টটা কাজে লাগে এন্ট্রি করার জন্য। পরবর্তীতে আমার মনে হয় যে অন্যান্য সাবজেক্টের ছেলেরা অনেক বেশি মন দিয়ে কাজ করে। যেহেতু এটা জানে না, ও এটা মন থেকে আত্মস্থ করার চেষ্টাটা করে। কিন্তু এখন আপনি দেখবেন, এটা আপনিও জানেন আপনার সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রে আসলে সিভি দিয়ে চাকরি যে পাওয়া যাচ্ছে না তা না, চাকরি পাওয়া যাচ্ছে। কিন্তু পরিচিত থাকলে এরকম অনেক হয়। যেমন আমি যে বাইং হাউসে আছি, ৪ টা আমরা ছেলে নতুন রিক্রুট করেছি। এটা দেখা যাচ্ছে ইন্টারনালি আমরা সিভি নিয়েই রিক্রুট করছি। আমরা কিন্তু বিডি জবস বা লিঙ্কডইন ওরকম সার্কুলারটা দেই না। সো এখানে যে আপনার ভ্যাকেন্সিটা আছে এটা আপনি জানবেন কিভাবে? সো ইনস্টিটিউশন গুলা ওই হেল্পটা করে। বা লাইক আমার কোম্পানিতে ৪ টা ছেলে নিবে। তো আমি আমার ইনস্টিটিউশনের যে পেজটা আছে ওই পেজে দিয়ে দিলাম যে এই জায়গায় লোক নিচ্ছে। তো কানেকশনটা ওই জায়গায় হেল্প করে বা ইনস্টিটিউশনটা ওই জায়গায় হেল্প করে। আর আমাকে যদি বলেন যে আমাদের ইনস্টিটিউশন গুলো খুব ভালো শিখাচ্ছে, আমি কখনোই এটা মানি না। আমাদের একটা ধ্বজভঙ্গ সিস্টেম এবং আমি অন্য একটা সাবজেক্ট থেকে গিয়েও অনেক ছেলেকে আমি ট্রেন করছি। ইয়েস। বিজিএম এর বলেন, ড্যাফোডিলের বলেন, বুটেক্স এর বলেন আমি ট্রেন করছি। সো এটা আমার ইনস্টিটিউশনের গর্ব না। বা এটা আমার গর্ব না। এটা যে আমি চেষ্টা করেছি, আমি মন দিয়ে শিখেছি বা আমার একটা আগ্রহ ছিল ওই জায়গা থেকে। সো ইনস্টিটিউশন এই ব্যাপারটা আসলে অ্যা মার্কেট যেভাবে প্রাধান্য দিচ্ছে বা ছেলেরা যেভাবে প্রাধান্য দিচ্ছে, আমার কাছে মনে হয় কি যার আসলে আঁকড়ে ধরার কিছু নাই, সে ইনস্টিটিউশনকে ধরে রাখে। বা যার অনেক কিছু আছে সে আসলে কোনো কিছু ধরে রাখতে চায় না। সো আমাদের মন মানসিকতা একটু উদার করতে হবে এরকম সংকীর্ণ না থেকে। হিউম্যান বিইং তার যথেষ্ট সম্ভাবনা আছে, তাকে ট্রেন করলে তাকে দিয়ে কাজ করানো সম্ভব। আর আসলে এই সেক্টরটা আমাদের একটা অর্থনীতির প্রাণ। সো সবাই কিভাবে আগায় নেওয়া যায় এবং যারা আসলে স্কিল না তাদেরকে আরো কিভাবে স্কিল করা যায়। এই দ্বন্দ্বটা থেকে সাবজেক্টের দ্বন্দ্বটা থেকে আমার মনে হয় যে ট্রেন করার দ্বন্দ্বটা। আমার কাছে মনে হয় যে আমি যদি এই সাবজেক্ট পড়ে অনেক কিছু শিখছি, ওকে আমি আরো কিছু ট্রেন করি। আরো স্কিল পিপল আমি বানাই। কিন্তু আমি যদি না বানাইতে পারি, সো ওই সাবজেক্ট দিয়ে আসলে আমি কি করব? বা ওই নলেজ দিয়ে আমি আসলে কি করব? সো আসলে সাবজেক্টের চেয়ে সংকীর্ণতা কাটানোটা এই সেক্টরে অনেক বেশি জরুরি।
এই জিনিসটা মনে হয় সব সেক্টরেই আছে। কারণ আমি তো সাংবাদিকতায় আছি। তো আমি সাংবাদিকতায়ও দেখলাম যে অনেকে জার্নালিজম থেকে পড়ে আসে হুম, এবং জার্নালিজম থেকে পড়ে আসার পরে তারা যে প্যাটার্নটা শিখে সেটা কোনোভাবেই খারাপ জিনিস না। তারা যেগুলো শিখে সেগুলো যথেষ্ট ইউজফুল জিনিস। কিন্তু যখন তারা কাজ করতে আসে রিয়াল যে ফিলটা হুম, এটা তো পুরোপুরি আলাদা এবং তখন দেখা যায় তারা অনেকে আমার কাছেও হয়েছে আবার অন্যদের ক্ষেত্রেও এরকম এক্সাম্পল দেখা গেছে যে যারা ফিল্ডে অনেক বছর ধরে কাজ করতেছে বাট ট্র্যাডিশনালি তারা জার্নালিজম পড়ে আসে নাই হুম, বাট এক্সপেরিয়েন্সটা আছে। হুম, তাদের কাছ থেকে শিখতেছে হুম, বা জিনিসগুলো জানতেছে, হুম, করতেছে। মানে চাকরিতে ঢোকার পরে আবার একটা লম্বা সময় তাদেরকে শেখার মধ্য দিয়ে যেতে হয়। হুম। তো তখন এই জিনিসটা মাথায় আসে যে আসলে আমরা যে পড়ালেখাটা করতেছি এটা আমাদের জন্য আসলে কতটা বেনিফিশিয়াল। তো যাই হোক এই বিষয়টা খুব সুন্দর একটা জিনিস বললেন আপনি। তো এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন যে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করে আপনার ইন্ডাস্ট্রিতে ওকে। এবং যখন এত শ্রেণী পেশার মানুষ কাজ করে তখন সেখানকার একটা এনভায়রনমেন্ট দাঁড়ায়। হ্যাঁ, হুম, আমি জানতে চাচ্ছি ভেতরের এনভায়রনমেন্টটা কিরকম? পরিবেশটা কিরকম? যে পরিবেশটাকে আমরা নরমালি একটা কর্পোরেট হাউসে যেরকম দেখি সেরকমই? নাকি একদম আমরা যেগুলো শুনি প্রায়ই বিভিন্ন সমাজে আছে যে ওখানে গালাগালি হয়। হুম, হুম, তারপরে খুব বাজেভাবে ট্রিট করা হয়। হুম। জিনিসগুলো কি এরকম? নাকি একটা ব্যালেন্সড? না, ব্যাপারটা কি আমি একটু খুলে বলি। যেমন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে বা ফরেন যে বাইং হাউস গুলা গড়ে উঠছে লাইক ডিক্যাথলন, আ এমএনএস, এইচএনএম, জি স্টার, কারহার্ট, পিভিএচ মানে পিভিএচ এর আন্ডারে যে টমি হিলফিগার ১২ যে গুলো আছে, ওশান এরকম অজস্র বাইং হাউস আছে। সো এগুলার এনভায়রনমেন্ট খুবই ভালো। একটা কান্ট্রি ম্যানেজারকে যেভাবে ট্রিট করতেছে একটা ট্রেনি মার্চেন্ডাইজারকেও সেভাবে ট্রিট করছে। সো আমি বলব যে যারা ওইগুলোতে সুযোগ পেয়েছে, ভালো করেছে তারা একটা ভালো এনভায়রনমেন্ট আছে। এবং আমাদের যে দেশীয় যে কোম্পানিগুলা আছে এর মাঝে কিছু কোম্পানি আমি অবশ্যই ভালো বলব। মানে আমার এক্সপেরিয়েন্স দিয়ে আমি যা দেখেছি। আমি বলব তুসুকার আ কালচার খুবই চমৎকার। শিখার কালচার এবং ওয়েল ট্রিটেড হওয়ার কালচার তুসুকাতে আছে। ডেকো ইস্যু ভালো, ডেকো লিগ্যাসি ভালো। সেরকম অনেকগুলো কোম্পানি আছে যারা আসলেই কিনা ভালো। কিন্তু অনেক ফ্যাক্টরি আছে যে আমি মনে করব যে আসলে এখানে আসলে ম্যানেজমেন্টের দোষ না বা কোম্পানিরও দোষ না। এখানে হচ্ছে আমরা যে পিপলরা যেই কালচারটা গড়ে তুলছি। দেখা যাচ্ছে যে অনেক মানুষ আসছে। আসলে এই সেক্টরটা এখন না দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে শিক্ষিত ছেলেপেলে ঢুকতেছে পড়াশোনা করে বা বিভিন্ন মাল্টি কালচারের ছেলেপেলেদের সাথে শিখে তাদের একটা চমৎকার মেন্টালিটি গড়ে উঠছে। ওই মেন্টালিটি নিয়ে এই সেক্টরে ঢুকতেছে। কিন্তু যারা দেখা যাবে ২০-২৫ বছর আ ধরে এই সেক্টরে আছে। যে কিছু একটা করা দরকার চলে এই সেক্টরে ঢুকে যায়। বা বিভিন্ন আ আপনার জেলা শহরগুলা থেকে বা শহর থেকে বলি মানুষ আসছে এই সেক্টরে ঢুকছে। সো তাদের মাঝে আমি একটা কমন মেন্টালিটি দেখছি যে কাজ শিখাইলে মনে হয় আমার প্লেসটা নড়ে যাবে। নষ্ট হয়ে যাবে। সো এই জায়গাটা কাজ করে। আচ্ছা। সো এই জায়গাটা একটা বাজে পরিবেশ তৈরি করে। আরেকটা চমৎকার ব্যাপার আমি লক্ষ্য করেছি যে আপনার সিনিয়র হইলেই মনে হয় নিচের লোককে আপনাকে ধমকাইতে হবে। ঠিক আছে? একটা যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কেন যে এটা মানুষের মধ্যে কাজ করে না এটা আমি বুঝি না। বা আরেকটা ব্যাপার দেখা যায় যে আমার মনে হয় ৬ টার পরে কাজ দিতে হবে। সেই ব্যাপারগুলো আসলে আমাদের আ অনেকের মধ্যেই দেখা যায়। এই যে আচরণগুলা ওকে উঠতে দিলে বা আমি যেই নলেজটা অনেক কষ্ট করে শিখছি ওকে জানায়ে ফেললে ও মনে হয় আমার সমকক্ষে হয়ে যাবে বা আমার জায়গাটা আসলে নড়বড়ে হয়ে যাবে। এই মেন্টালিটিটা একটা খুব বাজে পরিবেশ তৈরি করে রাখছে এবং এই যে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করা, সামাজিক জীবনকে অবহেলিত করে এবং মানুষের বিকশিত হওয়ার যে আরো অনেক জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে যে অবহেলিত করা হচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে আসলে খুব একটা বাজে পরিবেশ এই সেক্টরে গড়ে উঠেছে আরকি। এবং আমি একটা সুন্দর প্রশ্ন করেছিলাম আমার এক সিনিয়রকে যে, "ভাইয়া সো আমি যদি আপনাকে একটা সুযোগ দেই, এই সেক্টরটাকে আপনি আবার ঢেলে সাজাবেন, তাহলে আপনি কোন সুযোগটা নিবেন?" কয়, "একটা সুযোগ দিলে হবে না, ২ টা সুযোগ দিতে হবে।" আমি কই, "কেন?" কয়, "২ নাম্বার সুযোগটা হচ্ছে এই সেক্টরটা ছেড়ে দেয়ার সুযোগ।" আচ্ছা। তখন আমি হাসলাম। কিন্তু উনি খুবই জেন্টলম্যান। সো উনি আমাদের টিম লিডার। আমাদেরকে খুব চমৎকারভাবে কাজ শেখায় এবং উনি কখনো উচ্চস্বরে কথা বলে না। এই যে উনার মেন্টালিটিটা, এই যে একটা ভালো বস পাওয়া, এই জায়গাটা থেকে কিন্তু আমারও একটা ভালো মেন্টালিটি গড়ে ওঠে এবং পরবর্তীতে
আমার যারা আমার সাথে কাজ করবে, সো তাদের সাথে হেল্প করা এবং তাদেরকে আরো কিভাবে আগায় নেওয়া যায় এই মেন্টালিটিটা গড়ে ওঠা। সেক্টর বড় হচ্ছে। এখন সেক্টর কখন বড় হবে? আমি যখন আরো স্কিল লোক গড়ে তুলতে পারবো, ওয়েল ম্যানার্ড লোক গড়ে তুলতে পারবো, ভালো মেন্টালিটির লোক গড়ে তুলতে পারবো, তখন না সেক্টর বড় হবে। আপনি খালি কাঠামো বাড়াবেন। তো কাঠামো তো এই যে গণ অভ্যুত্থান যে একটা হইলো, এখানে তো অনেক কাঠামো বানাইছে, তারপরেও সবকিছু ভেঙে পড়ছে। সো সামাজিক যে একটা উন্নয়ন, ঠিক সেরকম মানুষের যে একটা উন্নয়ন, ঠিক আছে? তাদেরকে স্কিল করা, তাদেরকে ট্রেইন করা, তাদেরকে একটা ভালো পরিবেশ দেয়া, এটার এই সেক্টরে খুব কমতি আছে। কিন্তু এখন গড়ে উঠছে, চেষ্টা করছে মানুষ। নতুন ছেলেপেলে আসতেছে, নতুন ধারণা নিয়ে আসতেছে। সো দেখা যাক, শুধু আমাদের ধারণা নিয়ে আগাইলেই হবে না। যারা ম্যানেজমেন্ট আছে, যারা কোম্পানির মালিক আছে, তাদেরকেও আসলে নতুন ধারণাগুলা অ্যাডপ্ট করতে হবে। সোসাইটি চেঞ্জ হচ্ছে, ধারণা চেঞ্জ হচ্ছে, পিপলের মাইন্ড চেঞ্জ হচ্ছে। সো আপনার যদি এটা প্রাণ শক্তি হয়, এটাকে টিকায় রাখার জন্য, এটাকে নতুন আরো কিছু সংযুক্ত করা যায়, এটার দিকে নজর দিতে হবে। একটু অফ ট্র্যাক একটা কথা বলি। ওকে। অফ ট্র্যাকের কথাটা হচ্ছে এটা যে আমরা খুব ছোটবেলা থেকে পরিচিত হুম, এবং আমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা এরকম। আমি কখনো আপনাকে হৃদয় ভাই ডাকি, কখনো আপনি ডাকি, কখনো তুমি ডাকি, কখনো আমি হৃদয় বলে ডাকি। আবার সেমটা আপনার ক্ষেত্রেও হয়। হ্যাঁ, কখনো ব্রো বলে ডাকতেছেন, কখনো আপনি বলতেছেন, কখনো তুমি বলতেছেন। এভাবে আমাদের একটা রিদমে চলে সবকিছু। আমরা কখনো এটা মেইনটেইন করিনি। মাঝখানে মনে হয় তুই বলার চেষ্টা করছিস না, কাজ করে না, ওয়ার্কআউট করে নাই আরকি। সো আম আমাদের কনভারসেশন এর মাঝখানেও আজকে অনেক ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, ওভারল্যাপটা হচ্ছে। হুম, তো আমি এটা অডিয়েন্স এর জন্য বলতেছি। ওভারল্যাপ নিয়ে হওয়ার কোনো কারণ নেই। এটা আসলে পার্সোনাল রিলেশন এর কারণে হচ্ছে। হ্যাঁ, আমরা এভাবেই কথা বলি। আপনি এবং তুমি হ্যাঁ, মিক্স করে কথা বলি। এবং আমিও দেখা যাচ্ছে একটা পয়েন্ট আপনাকে হৃদয় বলি, ডাকবো। এই তো চলে আসবো, অটোমেটিক চলে আসবে। আমাদের এরকমই হয়। তো ব্রো যেটা বলতেছিলাম, এটা হলো যে ধরেন আমি মার্চেন্ডাইজার হব। হুম, আমার সাংবাদিকতা প্রফেশনে আমি এখন সন্তুষ্ট না। ওকে। এখন আমি একটা লম্বা সময়ের সাংবাদিকতা প্রফেশনে হাতে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, এই বয়সে এসে আমি হ্যাঁ, মার্চেন্ডাইজার হব। আমার বয়স সাপোজ ধরে নিচ্ছি 35 ওকে। অর আপ টু 30। হুম। ওকে ফাইন। তো আমি কি এই প্রফেশনে আসতে পারবো? আসলে ওরকম তো কোনো বাইন্ডিংস নাই। এই প্রফেশনে আসলে সবাই আসতে পারে। কিন্তু ২ টা ব্যাপার যেটা কাজ করে যে মার্চেন্ডাইজিংটা শুরু করতে হবে আমাকে ট্রেনি মার্চেন্ডাইজার হিসেবে। আচ্ছা, কিছু কোম্পানি স্টার্টিং এ দেখা যাচ্ছে যে ১৫ দিচ্ছে। কিছু ভালো কোম্পানি হইলে ১৮ দিচ্ছে। আর খুব বেশি ভালো কোম্পানি হলে হয়তো ৳২৫,০০০ দিচ্ছে। কিন্তু মেক্সিমাম কোম্পানি দেখা যাচ্ছে ১৫-১৮ কেউ সুযোগ পাইলে আরো কম দিচ্ছে। এবং একটা খুব বেশি এবং অমানবিক একটা পরিশ্রম কিন্তু এন্ট্রি লেভেলে করতে হয়। স্যাম্পল নিয়ে ওই ডিপার্টমেন্টে যাওয়া, ওই ডিপার্টমেন্ট থেকে আনা, ফ্যাব্রিকের রোল কাটা, ওই জায়গায় দিয়ে আসা যে একটা শারীরিক পরিশ্রম করতে হয়। সো এই জায়গাটা আসলে একটা বয়সের পরে অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর আসলে পরিশ্রম করে একটা জায়গা নিতে হয়। সেই জায়গাটা আসলে এই পেশাটা একটা বয়সের পরে আমার কাছে মনে হয় যে অনেক বেশি চ্যালেঞ্জিং এবং একটা পাওয়ার যে জায়গা, দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে মার্চেন্ডাইজিং আসলে খুব বেশি সময় পর্যন্ত করতে চায় না। তুমি দেখবা যে অনেকেই লাইক মনে করো আমি এখন সিনিয়র মার্চেন্ডাইজার। সো আমি যদি আসলে ৩৮-৩৯ পর্যন্ত আর প্রমোশন না পাই, আসলে এটা ধরে রাখা তো অনেক বেশি একটা কঠিন ব্যাপার। বা একটা প্রমোশন না হইলে এতদিন পর্যন্ত একটা জায়গায় থাকা, একটা চাপ নেয়া, এটারও একটা ব্যাপার আছে। সবাই আসলে মার্চেন্ডাইজিং থেকে একটা বিজনেস করতে চায়। বা যারা আসলে ওই জায়গাটা করে নিতে পারে নাই বা একটা বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাইতে পারে নাই। বা দেখা যাচ্ছে যে আ অনেকে আসলে প্রত্যেকটা পেশায় তো আসলে একটা অনৈতিক ব্যাপার থাকে। যারা আসলে একটা সঠিক জীবনযাপন করছে বা আমরা ধর্মীয়ভাবে বলি বা যেভাবেই বলি যে আমরা যে একটা সঠিক জীবন বিধান পেয়েছি, এটা দিয়ে যদি জীবন পরিচালিত করি এবং যদি কোনো অনৈতিক কাজে পরিচালিত না হই, আসলে এই মার্চেন্ডাইজিং খুব বেশি দিন করা আসলে নিজের একটা কিছু না করা আসলে বোকামি। কারণ দেখা যাচ্ছে ৪০ পর্যন্ত আমি সিনিয়র মার্চেন্ডাইজার আছি। আমার আর গ্রোথ হচ্ছে না। তখন আসলে এখানে পড়ে থাকা আর 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 ব্যাপারটা তো পিরামিডের মতো। সিনিয়র মার্চেন্টাইল থেকে ম্যানেজার, এটা তো খুব কম লোক হবে। ম্যানেজার থেকে এজিএম বা এজিএম থেকে যে জিএম অনেক কম লোক হবে। আর আমাদের এখানে একটা প্র্যাকটিস দেখা যায় যে পরিচিত লোক বসাইতে চায় বা একটা কোম্পানি আমাকে নিবে। আমার সম্পর্কে কতটাই জানে বা আমার সম্পর্কে LinkedIn থেকে জানতে পারে বা আমরা আগে যারা কাজ করছি তাদের সম্পর্কে জানতে পারে। আচ্ছা, LinkedIn খুব ওই হ্যাঁ, LinkedIn এখন খুব কাজে দিচ্ছে। সো আসলে অনেক সংকীর্ণতা আছে।
আর জায়গাগুলো আসলে ছোট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি শুরু করতে পারলে ভালো হয়। কিন্তু একটা টাইমের পরে আসলে শুরু করা এবং সেটা দিয়ে আসলে আগায় যাওয়া ওইরকম হয়ে ওঠে না। এবং মার্চেন্ডাইজিং তো একটা প্রেশারেরও জায়গা। আপনি যদি বা তুমি যদি তোমার অনেস্টির জায়গা থেকে বা সততার জায়গা থেকে মার্চেন্ডাইজিংটা করো, এটা তো তোমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। পরিবারের সাথে স্যাক্রিফাইস করতে হয়। আর আমরা যেটা শুনি যে মার্চেন্ডাইজিং এ আসার একটা কারণ হয়তো অনেক টাকা। হ্যাঁ, সেলারির একটা তো রেঞ্জ আছে। আমি আসতাম এটাতেই। যে যা তোমার মনে করো যে তুমি ট্রেনি মার্চেন্ডাইজার শুরু করছো 18 থেকে 25, হুম। বা তুমি যখন মার্চেন্ডাইজার হচ্ছ সর্বসাকুল্যে হয়তো তুমি 50,000 পাচ্ছ। এবারে এটা অনেকে আছে, অনেকে 40 দিচ্ছে, অনেকে 35 দিচ্ছে, অনেকে 45 দিচ্ছে। সিনিয়র মার্চেন্ডাইজার রেঞ্জটা হয়তো 60, 65, 70 দিয়ে শুরু হচ্ছে। একটা অনেক সময়ের পরে কিন্তু গিয়ে তুমি সিনিয়র মার্চেন্ডাইজার হচ্ছ। কতদিন গ্যাপ এটা আনুমানিক? যেমন আমার সিনিয়র মার্চেন্ডাইজার হইতে 5 বছর লাগছে। অনেকে 7 বছরে হয়, 8 বছরে হয়। মিনিমাম 5-6 বছর তো আসলে লাগে। কারণ ট্রেনি মার্চেন্ডাইজারের পরে তুমি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হচ্ছ, দেন মার্চেন্ডাইজার হচ্ছ, দেন তুমি সিনিয়র মার্চেন্ডাইজার হচ্ছ। এটার সঙ্গে কি জব সোয়াপ এর কোনো সম্পর্ক আছে? না হ্যাঁ, লয়াল ভাবে একটাতে কাজ করবে? একটা কোম্পানিতে থাকলে এটা ভালো। যেমন মনে করো আমার সাথে যারা তুসুকাতে ঢুকছিল, তারা হয়তো এখনো মার্চেন্ডাইজার আছে কিন্তু আমার সমপরিমাণই সেলারি পাচ্ছে। আচ্ছা। হয়তো তুসুকার থেকে লোক বেরোচ্ছে না। ঠিক আছে? বা আমি ওই জায়গায় ছাড়ছি, ওদের মতোই সেলারি পাচ্ছে। আমি হয়তো ডেজিগনেশন একটা বেশি পাইছি। কিন্তু তুসুকাতে যে আসছে এতদিন ধরে তার জবটা সিকিউর। সে হয়তো আরো 10-12 বছর জবটা সুন্দরভাবে করতে পারবে। বা ওইখান থেকে নিজের যদি কিছু করতে চায়, ওইটাতে সে ফোকাস করতে পারবে। কিন্তু আমি দেখা যাচ্ছে যে প্রমোশনের জন্য বা টাকা বাড়ানোর জন্য যে কোম্পানিগুলো সুইচ করেছি, অনেক বেশি পরিশ্রম করতেছে বা ইনসিকিউরিটিও আছে। আচ্ছা। তো আসলে এই জায়গাটা অনেক বেশি মানে জটিলতা আছে। যারা এই সেক্টরের ভিতরে আছে, বাইরে থেকে যা দেখা যায় আসলে তা না। এখন তুমি যদি সারভাইভই না করতে পারো, ঠিক আছে? তোমাকে টাকা ইনকাম করার জন্য যে সারভাইভ করতে হবে। এই এনভায়রনমেন্ট এর সাথে সারভাইভ করতে হবে, প্রেশারের সাথে সারভাইভ করতে হবে। তোমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। যেমন অপরচুনিটি কস্ট নামে একটা থিওরি আছে। কিছু পাইলে তোমাকে কিছু হারাইতে হবে। হুম। তো সবাই খালি পাওয়ার জায়গাটা দেখে, কিন্তু হারানোর জায়গাটা আসলে কেউ দেখে না। হারানোর জায়গাটা কতটা ডিপ? কি নিয়ে হারাতে হয়? একটা জিনিস দেখো, যেমন আমি সবচেয়ে বেশি যেটা হারাই, আমি কিন্তু আমার পরিবারকে সময় দিতে পারছি না। ঠিক আছে? এবং আমি মনে করব প্রত্যেকটা মার্চেন্ডাইজার অনেক বেশি পরিশ্রম করে যে ৮টা-৯টা পর্যন্ত কাজ করতেছে। একটা কোম্পানির গ্রোথ বাড়াচ্ছি। আসলে দিন শেষে কোম্পানি আমাকে কতটা মূল্যায়ন করতেছে। আমার পরিশ্রম অনুযায়ী আমার টাকা বাড়ছে কিনা এটাও একটা ফ্যাক্ট। বা কোম্পানি আমাকে কতদিন রাখবে। ঠিক আছে? মার্চেন্ডাইজিং একটা কাজ যেটা তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে, এবং একটা ছেলে ৪-৫ বছর পরেও কিন্তু এই কাজটা শিখে ফেলতেছে। তো তোমাকে একটা বেতন দিয়ে কোম্পানি কতদিন রাখবে এটাও তো একটা ফ্যাক্ট। এরকম কোম্পানি আছে। তো তুমি তোমার সুবর্ণ সময়টা এখানে দিলা। ঠিক আছে? কিন্তু একটা পরে দেখলা যে তুমি ৪৫-৫০ এ গিয়ে ইনভ্যালিড। তোমাকে আবার নতুন করে কিছু করতে হচ্ছে। বা আমি যে জায়গাটা আছি আমার কাছে মনে হচ্ছে যে নিজেকে বিকশিত করার জন্য অন্য কিছু করি। দেখো, আমি ৭ বছর দেওয়ার পরে এখন একটা নতুন কিছু করার চেষ্টা কাজ করে। এটা হয়তো এই সেক্টরে অনেকেরই কাজ করে। ঠিক আছে? যারা আসলে অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে নাই। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে যে জিনিসটা জানতে চাবো সেটা হচ্ছে টাকা-পয়সার বিষয়টা। হুম, একটু আগেই হুম, কথা হচ্ছিল এটা নিয়ে। হুম। নরমালি মার্চেন্ডাইজিং সম্পর্কে যেটা শোনা যায় যে এই পেশায় একবার ঢুকতে পারলে এটাতে প্রচুর টাকা এবং গাড়ি-বাড়ি করে ফেলার মতো টাকা। ডিরেক্ট। আর আজকে আপনার সঙ্গে আলোচনায় বসার পরে যে চিত্রটা পাওয়া যাচ্ছে যে স্টার্টিং সেলারি, তারপর সিনিয়র মার্চেন্ডাইজার পর্যন্ত এই সেলারি। হ্যাঁ। তাতে তো এটা হওয়ার কথা না। এটা না। আর ১০ টা প্রফেশন বাংলাদেশের যেটা আছে হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিভাবে এটা সম্ভব? গাড়ি-বাড়ি করে ফেলা বা এই ধরনের জিনিসগুলা বা এই কনসেপ্টটা কোত্থেকে আসলো সাধারণ মানুষের মধ্যে? আচ্ছা। এখন একটা ব্যাপার হচ্ছে কি, গাড়ি-বাড়ি যে কিনা সম্ভব না তা কিন্তু না, সম্ভব। এটা মনে করো যে একটা আসলে খুব ভালো কোম্পানিতে ঢুকলো, লাইক যে ডিক্যাথলন এ ঢুকলো। ফ্রেঞ্চ বেস মাল্টিন্যাশনাল কোম্পানি যারা স্পোর্টস নিয়ে কাজ করে। হয়তো সে ৫০-৬০ এ ঢুকলো এবং ৬-৭ বছর কাজ করার পর তার সেলারি হয়তো ১,১০,০০০, ১,২০,০০০ এ গেল। তার পক্ষে কিন্তু একটা গাড়ি এফোর্ড করা সম্ভব। যা বা যে নেক্সট এ গেল, ঠিক আছে? মার্চেন্ডাইজার হিসেবে যে ৮০-৮৫ তে ঢুকলো, তার পক্ষেও হয়তো একটা গাড়ি কেনা সম্ভব। সে যদি সেভ করে ২০-৩০,০০০ টাকা করে যদি সেভ করে বা একটা যদি ক্রেডিট কার্ড নেয় বা টাকা লোন নেয় কিন্তু করা সম্ভব। এরকম হাতে গোনা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে কাজ করলে আসলে হয়তো একটা ভালো ক্যারিয়ার পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখো যে তোমার সেলারি যদি আসলে ৬০-৭০ হয়, এখন যে অবস্থা,
এই অবস্থায় আসলে তো একটা সংসার চালাইতে হিমশিম খাইতে হচ্ছে। হুম। এবং আমি সব মার্চেন্ডাইজারকে বলছি না। অবশ্যই আমি ধারণা করব যে আমাদের সবাই মার্চেন্ডাইজার অনেক বেশি অনেস্ট। দেশের জন্য অনেক বেশি পরিশ্রম করছে। কিন্তু তারপরও আমি চোখের সামনে দেখেছি যে মার্চেন্ডাইজারকে যেহেতু অনেক বেশি পারচেজ করতে হয়। জিপার থেকে শুরু করে বাটন থেকে শুরু করে এভরিথিং সে যেহেতু পারচেজ করে। তো সে যদি একটা সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করে নেয় বা সাপ্লায়ার যদি তাকে খুশি করার জন্য কিছু দেয়, এটা করছে এই সেক্টরে এবং মার্চেন্ডাইজাররাই করছে। তাইলে তোমার আসলে গাড়ি-বাড়ি করা সম্ভব। কিন্তু তোমার ওই নৈতিকতার সাথে বা তোমার ফিলোসফির সাথে তুমি স্যাক্রিফাইস করবা কিনা এটা একটা ফ্যাক্ট। কিন্তু তুমি যদি তোমার অনেস্টির সহিত মার্চেন্ডাইজিং করো, আমি বলব ইটস ডিফিকাল্ট, ইটস রিয়েলি ডিফিকাল্ট। তোমার ফ্যামিলি বড় হচ্ছে, তোমার খরচ বড় হচ্ছে। এটা নিয়ে আসলে দেখা যাচ্ছে যে মার্চেন্ডাইজিং করে আমি তো দেখি যে আমি কোথাও ঘুরতে যেতে পারি না আমার ফ্যামিলি নিয়ে। আসলে আমার মাস শেষে ১-২ হাজার টাকা শর্ট থাকে। আমি শুধু খাচ্ছি আর বাসা ভাড়া দিচ্ছি, এর বাইরে কিছু না। এবং আমি কিন্তু একটা মাল্টিন্যাশনাল ফ্রেঞ্চ বেস কোম্পানিতেই চাকরি করছি। বা তুমি হয়তো বলতে পারো যে আপনি হয়তো পিছিয়ে আছেন তাই করতে পারছেন না। আমি কিন্তু ৫ বছরেই সিনিয়র মার্চেন্ডাইজারও হয়েছি। ঠিক আছে? না, আপনার জিনিসটা আসলেই চিন্তা ভাবনা করার মতো। কিন্তু বিষয়টা কি এরকম যে, যেমন মাঝখানে আমার একজনের সঙ্গে কথা হয়েছিল, আপনি জানেন আচ্ছা, একজন এই সেক্টরেই। তো সে আমাকে বলতেছিল যে এটা কাইন্ড অফ কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে ওকে, এবং এটা এক্সপেক্টেড ওকে, যে মার্চেন্ডাইজাররা এইভাবে হ্যাঁ, সাপ্লায়ারদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিবে ওকে, এবং এটা মালিক পক্ষও জানে, এটা সাপ্লায়াররাও জানে এবং এটা কাইন্ড অফ এইটার উপরে বেস করেও নাকি স্যালারি অনেক সময় নির্ধারণ করার ক্ষেত্রে উঠানামা করে। কারো ওকে, কম ধরা হয়, কারো বেশি ধরা হয়। ওকে। তো বিষয়টা কি আসলেও তাই? আপনার কাছে কি মনে হয়? না, একটা ব্যাপার হচ্ছে এটা তো আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর। আচ্ছা, যেমন আমাদের একটা দেখেন, আমি একটা দেশের ব্যাপার দিয়ে বলি। আমাদের যে একটা ধ্বজভঙ্গ সিস্টেম, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু মনে হয়েছে যে এই সিস্টেমটা আসলে একদম ফেলে দিতে হবে। কিন্তু এই বাজে সিস্টেমের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক ছিল। নাহলে কিন্তু আসলে টিকে থাকা মুশকিল ছিল। তুমি চাইলেও এখন ধরে, ধরে অনেস্ট পিপল বাইর করতে পারবা। হুম, কারণ কি তাদের যে জীবন দর্শন এবং তাদের যে বেড়ে ওঠা যে শিক্ষাটা, ওটার সাথে তারা আসলে কোন রকম কম্প্রোমাইজ করে নাই। সো ইটস অল অ্যাবাউট ইওর ফিউচার বা পাস্ট জার্নি যে আসলে তুমি কি শিখে আসছো বা তুমি জীবনটা কিভাবে ধারণ করো। আমার কাছে মনে হয়েছে আমি আমার ফ্যামিলিকে হারাম খাওয়াবো না বা এটা আসলে সঠিক না। সো এই জায়গাটা থেকে। সো তুমি তো আসলে এই সেক্টরের লুফল কোথায় বা দুর্বলতা কোথায়? দুর্বলতা নিয়ে নিশ্চয়ই তুমি জাজ করবে না। কিন্তু যেটা সঠিক জায়গা, যেটা অনেস্টির জায়গা, ওই জায়গা থেকে আসলে দেখতে হবে। এটা কোনো প্র্যাকটিস হতে পারে না, এটা ব্যাড প্র্যাকটিস। এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আচ্ছা। ঠিক আছে? এবং যে আ যেমন যেই সাপ্লায়ারটা ভালো সার্ভিস দিচ্ছে, তাকে জায়গাটা দিতে হবে। এখন দেখো, যে মার্চেন্ডাইজার গুলা তোমার একটু সুবিধা নিচ্ছে, তোমার যদি জিপারে একটু ঝামেলা থাকে, তুমি কিন্তু উচ্চ গলায় কথা বলতে পারছো না। মানে এটা প্লেন অ্যান্ড সিম্পলি হ্যাঁ, ঘুষের মতো হচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু কোয়ালিটির সাথেও কম্প্রোমাইজ করছো। হুম, তুমি অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করছো। ঠিক আছে? সো তোমার যদি আসলে নিজের সাথে যদি নিজে কম্প্রোমাইজ করে ফেলো, নিজের আদর্শের সাথে যদি কম্প্রোমাইজ করে ফেলো, আমি আসলে ওদেরকে মানুষ বলতে নারাজ বা আমি স্বীকার করি না। তাহলে আর থাকে কি? তোমার নিজের কাছে যদি হুম। খারাপ লাগা না থাকে, নিজেকেই যদি তুমি অস্বীকার করো, নিজের চিন্তাকে, তাহলে আমি বলব যে আসলে নতুন করে ভাবতে হবে। আর সবকিছুর বাইরে আসলে জীবন খুব বেশি দিনের না কিন্তু। খুব কম সময়ে। কোন সময় গণঅভ্যুত্থানের কথা বেশ কয়েকবার আসলো। আচ্ছা, আমি পার্সোনালি আপনার অনেক পাস্ট হিস্ট্রি জানি। এর জন্য জানি যে আপনার কিছু পলিটিক্যাল আইডিওলজি আছে। আপনি একটা সার্টেন টাইপ যে সময়টা ঢাকা কলেজে পড়েছেন ওইটা আমায় আপনি কিছু বাংলাদেশের বলতে পারবো। আমি পার্সোনালি মনে করি সূর্য সন্তান আচ্ছা, এবং বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব খুব কমই আছে। এদের সাহচর্য পেয়েছেন, এদের কাছাকাছি থাকতে পেরেছেন। তো তাদের মতাদর্শ দ্বারা আপনি প্রভাবিত। যার কারণেও আপনি আজকে এই হ্যাঁ। আদর্শগুলোর কথা বলছেন। সত্যি কথা বলতে। গণ অভ্যুত্থান আসলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রভাবটা কিরকম ফেলেছে? আ গণ অভ্যুত্থানের আগে সিচুয়েশনটা যা ছিল, হুম। পরে যে সিচুয়েশনটা ২ টা কি সেম কিনা? আ একটা ব্যাপার কি, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সেক্টরে একটা পরিবর্তন দরকার, এই ব্যাপারটার কথা উঠেছিল। যেমন একটা ব্যাপার যদি আপনি লক্ষ্য করেন যে এই সেক্টরে প্রচুর ভারতীয় আছে এবং উচ্চ পর্যায়ে কাজ করছে। এবং আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আমি বিশ্বাস করি
ভারতীয় হচ্ছে বাঙালিরা কাজে পিছায় নেয় অনেক বেশি, বরঞ্চ আগায়। টেকনিক্যালি বাঙালি অনেক সাউন্ড। ইন্ডিয়ারা হয়তো কমিউনিকেশনে আগায়। আর একটা ব্যাপার হচ্ছে, একটা বাঙালি বাঙালিকে যতটা না রেসপেক্ট দেয়, একটা বিদেশি বা সাদা চামড়াকে তার চেয়ে অনেক বেশি রেসপেক্ট দেয়। সো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা যে আলাপ উঠছিল যে এই সেক্টরে প্রচুর ইন্ডিয়ান আছে, এবং এই জায়গাগুলো আসলে আমাদের বাঙালিদেরকে ফিল আপ করতে হবে, অনেক বেশি স্কিল হইতে হবে। সো আর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে খুব বেশি যে পরিবর্তন হয়নি, সো এই আলোচনাটা আলোচনায় থেকে গেছে, কোনো পরিবর্তন আসেনি, যা ছিল তাই। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় বাইং হাউস গুলাতে, ট্রেডিং হাউস গুলাতে এবং অনেক ফ্যাক্টরিতে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দেখা যাচ্ছে এখনো ভারতীয়রা আছে। যদিও আমাদের ছেলেপেলের অনেক স্কিল, কিন্তু তারপরেও তারা ওই জায়গাটা পাচ্ছে না। কারণ আমরা জাতিগতভাবে একজন আসলে একজনকে আগায় দেওয়ার যে এই মেন্টালিটিটা, এটা আসলে এখনো গড়ে ওঠেনি। এবং আমাদের যে আসলে আহ আমি বলবো যে উন্নতি করার জায়গা যে নাই তা কিন্তু না। দেখা যাচ্ছে কমিউনিকেশনটা আমরা অনেক বেশি উন্নতি করতে পারি। যেমন কিভাবে একটা কমিউনিকেশন বা একটি স্টোরির মাধ্যমে কিভাবে একটা অর্ডার নিয়ে আসা যায়, বা একটা মানুষের ফিলোসফি বুঝে তার সাথে কিভাবে কথা বলা যায়, বা একটা আলোচনা কিভাবে কন্ট্রোল করা যায়। এই ব্যাপারগুলা আসলে আমাদেরকে খুব বেশি নজর দিতে হবে, শিখতে হবে। এটা দিলেই মনে হয় যে আমাদের আসলে আর কারো মুখাপেক্ষী হইতে হবে না, অনেক দূর আগায় যেতে আমরা পারবো। তো এটা আসলে ওভারঅল মাইন্ডসেট, শুধু আমাদেরকে দিলে হবে না, যারা মালিক পক্ষ আছে, রাষ্ট্র যারা আছে। একটা ব্যাপার কি, রাজনীতিটাই তো আসলে অর্থনীতিটা কিরকম হবে এটা গঠন করে দেয়। So আমাদের রাজনীতি যদি এটা চায় যে আমরা নিজেরাই সক্ষম হব, তাইলে আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। চায়নার ক্ষেত্রে যদি দেখি, ওদের ইন্ডাস্ট্রিগুলো ওদের পিপল দিয়ে গড়ে উঠছে। সেটা আসলে সব জায়গা থেকে চাইতে হবে। আমাদের ছেলেপেলেরা আমি তো মনে করি এখন অনেক কিছু জানে, ওরা অনেক বেশি স্কিল। এদেরকে সময় দিতে হবে, এদেরকে একটু ট্রেন করতে হবে, তাইলে এরা এই জায়গাগুলো নিতে পারবে। কিন্তু রাষ্ট্রের রাজনীতির এরকম মাইন্ডসেট তো থাকতে হবে। সো আপনি একটা পুরাতন সিস্টেম এবং পুরাতন মাইন্ডসেট দিয়ে তো এই সেক্টরকে আসলে খুব বেশি আগায় নিতে পারবেন না। এই যে রিসেন্ট টাইমসে আমরা দেখলাম যে ভারতের উপর 50% হ্যাঁ, শুল্ক আরোপ হয়েছে। হ্যাঁ, তো এবং এটার মধ্যে সম্ভবত ওদের পোশাক শিল্পটাও। হ্যাঁ, এটার কারণে তো অবভিয়াসলি আমাদের দেশে যেখানে 20% প্রবাবলি হুম, 20% আসছে শুল্ক। সেখানে একটা সুযোগ তৈরি হয়েছে যে আমরা কাপড় বেশি এক্সপোর্ট করতে পারবো। তো এইটাকে কাজে লাগানোর কোনো উদ্যোগ বা এই যে সুযোগটা নেওয়ার কোনো উদ্যোগ আপনি দেখেছেন কি? না অবশ্যই এটার একটা পজিটিভ ইমপ্যাক্ট আমাদের বাংলাদেশের উপর আছে, যে এটা এখন 50% শুল্ক আরোপ হয়েছে। সো এখন আপনি একটু যদি একটু খোঁজ নেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির, যে এখানে কিন্তু অনেক বড় বড় ভারতীয় প্রতিষ্ঠান আছে। এর মধ্যে একটা আমি ধরলাম যে পার্ল গ্লোবালকেই ধরলাম। ঠিক আছে, বা পিডিএস যেগুলো আছে, পার্ল গ্লোবাল দেখবেন যে ইন্ডিয়া তাদের ফ্যাক্টরিগুলো বাংলাদেশে শিফট করতে চাচ্ছে, বাংলাদেশের মধ্যে দিয়ে শিপমেন্ট করতে চাচ্ছে। এখন আসলে আমরা এটা, আমাদের গভর্নমেন্ট কিভাবে এটা দেখে, এটা কিন্তু একটা ফ্যাক্ট, যে আমরা অন্য রাষ্ট্রের ফ্যাক্টরিগুলো এখানে আনবো, নাকি আমরা নিজেরাই আসলে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব। এটার উপর ডিপেন্ড করে আমরা এই সক্ষমতাটাকে কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে, একটা 50 বছরের ধরে একটা সেক্টর, কিন্তু আমাদের কিন্তু এখনো দুর্বলতার জায়গা আছে। আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেক সেক্টরের কিন্তু একটা লাইফ সাইকেল আছে, আজীবন কিন্তু চলে না। এখন কিন্তু আমরা সমৃদ্ধির সর্বোচ্চ জায়গায় থাকতাম, কিন্তু 50 বছর পরেও দেখেন আমাদের ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে। ঠিক আছে, তো এটা আসলে ডিপেন্ড করে আমাদের যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির যারা ডিসিশন মেকার আছে, বা কোম্পানির মালিক যারা আছে, রাষ্ট্র যারা আছে, তারা যদি এক হইতে পারে চিন্তার জায়গায়, তাহলে হয়তো এই সুযোগটাকে আমরা অনেক বেশি কাজে লাগাইতে পারবো। এখন দেখা যাচ্ছে আপনার যে সক্ষমতা আছে তার চেয়ে বেশি আপনি সক্ষমতার অর্ডার নিলেন, কিন্তু আপনি সেটা খুব ভালোভাবে আপনি সেটা শিপমেন্ট করতে পারলেন না। তো এইটারও তো একটা নেগেটিভ এফেক্ট আছে। আর আমার মনে হয় ডিসিশন মেকিং এর জায়গায় সকলকে আসলে যুক্ত করা উচিত। আমাদের এই সেক্টরে আসলে ফিউচারটা কেমন? রাইট নাও যে সিচুয়েশন এবং সবকিছু মিলিয়ে ধরেন ডাউন দ্য রোডস 20 ইয়ার্স, 30 ইয়ার্স বা 50 ইয়ার্স ওকে, এটা কেমন হবে ইন্ডাস্ট্রিটা বলে আপনার মনে হয়? যদি কোনো কিছু চেঞ্জ না হয়? আচ্ছা। আসলে একটা ব্যাপার কি, এখন দেখবেন যে মানে বিজনেস তো আমরা ইন্টারন্যাশনালি বিজনেস করছি, এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল লিডাররা কিন্তু অনেক কিছু এখন আপনার ঠিক করে দিচ্ছে। লাইক দেখেন, ভারত কিন্তু ফিল্ডে ছিল, ফাইটে ছিল।
ইউএসএ আপনার দেখেন 50% শুল্ক আরোপ করলো, তারা কিন্তু একটু পিছায় গেল ফাইট থেকে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার আসলে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কিরকম এবং আপনার ওই রাষ্ট্রের সাথে ডিল করার আপনার সক্ষমতা কিরকম, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আর আসলে এখন যে সময়টা যাচ্ছে ২০ বছর পরে কি হবে এটা আসলে ঠিক করা আসলে বা আপনার অনুধাবন করা অনেক বেশি আসলে কষ্টকর। কারণ এখন পৃথিবী খুব বেশি পরিবর্তনশীল। অবশ্যই আমাদের উন্নতির অনেক জায়গা আছে। দেখেন ভিয়েতনাম অনেক বেশি আগায় গেছে। ওরা অনেক বেশি শিক্ষিত। বা কম্বোডিয়া দেখেন বা অনেক কিছু দেখেন। ওইখানে যারা কাজ করে তারা কিন্তু দেখবেন যে আপনার শিক্ষিত এবং তাদের কিন্তু একটা জীবন ধারণের একটা মান আছে। কিন্তু আমাদের দেখেন আমরা কি করি? আমরা কিন্তু অনেক বেশি আগাইতে পারি না। আমরা একটা জিনিসে আগাইছি সেটা কি এক্সপ্লয়টেশন। কিভাবে ওয়ার্কারদেরকে কম সেলারি দেয়া যায়। তাদের সেলারি বাড়লে এই সেক্টর টিকবে কিভাবে? আমরা এই ব্যাপার চলে যাই। মানে ওদের জীবনটাকে কত নিচে রেখে আমরা কতটা আগাইতে পারি এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য। আপনি কিন্তু ভিয়েতনামে এটা দেখবেন না। আচ্ছা। আপনি কিন্তু কম্বোডিয়াতে এটা দেখবেন না। এবং ওরা দেখবেন ওয়ার্কিং ফ্রেন্ডলি। লাইক মনে করেন যে আমরা যখন কাজ করি আমাদের যে মেয়েটা সালোয়ার কামিজ বা শাড়ি পরে বা যেভাবে কাজ করতে আসতেছে তার পোশাক-আশাক আপনার ঠিক করতে বা আমাদের যে কালচার যে পোশাক-আশাক ওইটাও মনে করেন যে প্রোডাকশন এ অনেক বেশি এফেক্ট ফেলে। আমি বলছি না যে এই পোশাক পরা লাগবে না। এটাই অবশ্যই আমাদের পোশাক। কিন্তু দেখেন যে কম্বোডিয়া বা ভিয়েতনামে ওদের লাইফস্টাইলও আপনার দেখবেন যে প্রোডাকশন ফ্রেন্ডলি। তা আমরা আসলে এক্সপ্লয়টেশন করেই আসলে টিকে আছি। আমরা আসলে খুব বেশি আসলে ডেভেলপমেন্টের দিকে যাইতে পারি নাই আসলে। কারণ আপনি যদি একটা মানুষের জীবনযাত্রার মান উন্নত না করেন, সে কেন পরিশ্রম করবে? এবং আপনি যদি দেখেন আমাদের ওয়ার্কার গুলা এত বাজে পরিবেশের মধ্যে দিয়ে যাইতে হয়, এত গালিগালাজ, তারপরে শারীরিকভাবে এদেরকে যে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়, এটা আসলে যারা প্রোডাকশন সেক্টরে আছে, আইতে যারা আছে, প্রোডাকশনে যারা আছে তারাই আসলে খুব বেশি ভালো বলতে পারবেন। এবং দেখবেন যে প্রোডাকশনের যে ম্যানেজার আছে আমাদের ওয়ার্কার গুলোকে যে কি বাজে ব্যবহারটা করা হয়। তা আসলে কিন্তু ওই জায়গাগুলোতে আসলে আমরা উন্নত করতে পারিনি। তো একটা সমাজকে এক্সপ্লয়টেশন করে আপনি আসলে খুব বেশি কি আগাইতে পারবেন? তার দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছুর সাথে তার জীবনটা তো আগায়া যাচ্ছে। তো এগুলা থেকে নতুন করে তো ভাবতে হবে। তাই না? সকলকেই তো বিকশের জায়গাটা দিতে হবে। তাহলে না বিষয়টা কি অনেকটা এরকম যে এই সেক্টরের, আমি বলব না সবাই, বাট মুষ্টিমেয় লোকজন আছে যারা আসলে পার্সোনাল গেইনটাকে বেশি প্রায়োরিটি দেয় রাদার দ্যান পুরো সেক্টরের ডেভেলপমেন্টের চেয়ে। না, এটা আপনার কথাও কিছুটা অর্থে ঠিক আছে। আবার বাংলাদেশে কিন্তু এরকম টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক লিডার আছে। আচ্ছা। যারা আসলে সবাইকে নিয়ে ভাবছে। সো এই সংখ্যাটা হয়তো খুব বেশি না। ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা যে মালিক পক্ষ আছে হ্যাঁ, তারা হয়তো নিজেকে নিয়েই ভাবে। আপনি দেখবেন যে আমরা মাঝে, মাঝে পেপার পত্রিকায় শুনি যে অর্ডার নাই। হুম। কিন্তু দেখবেন ওই মালিকের ছেলেটা কিন্তু বাইরেই পড়তেছে। একটা ৮-১০ কোটি টাকার গাড়ি চালাচ্ছে। ভ্যাকেশনেও উনি যাচ্ছে। সো আসলে এই যে মালিক এবং আমার মাঝে যে একটা দূরত্ব, সেই দূরত্ব একটা ফ্যাক্ট বা যারা উৎপাদন করছে তারা ডিসিশন নিতে পারছে না, এটাও একটা ফ্যাক্ট। এটা আসলে ওভারঅল মাইন্ডসেটের ব্যাপার। আমাদের হয়তো বিল্ডিং বাড়ছে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা আসলে খুব বেশি আগায় নাই। এবং দেখবেন একটা রাষ্ট্র তখনই আগায় গেছে যারা আসলে চিন্তাভাবনার দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ হইছে বা একজন আরেকজনকে যত বেশি মূল্যায়ন করতে পারছে। সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মাঝখানে একটা ইভেন্টে আমি অংশ নিয়েছিলাম। ওখানে বিভিন্ন বিদেশি সংস্থাগুলো ছিল এবং পাশাপাশি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রতিনিধিরা ছিলেন এবং সেইখানে আমি দেখলাম অদ্ভুত একটা তর্ক-বিতর্ক হচ্ছে। তর্ক-বিতর্কটা অনেকটা এরকম, বাইরে যারা আছে বিদেশি সংস্থার লোকজন, তারা বলতেছে যে বাংলাদেশকে এই সেক্টরটা নিয়ে কাজ করতে হলে অবশ্যই লেবার সিকিউরিটি এবং আ তাদের বিভিন্ন বেনিফিটস এর দিকে নজর দিতে হবে। হুম, আচ্ছা, ট্রু। ওকে ফাইন। কিন্তু মালিক পক্ষ বলতেছে যে আমরা যদি আপনারা যেসব রিকোয়ারমেন্টস দিচ্ছেন, হুম, সেগুলা যদি মানতে যাই, হুম, তাহলে আমাদের ওভারঅল প্রোডাকশন কস্ট বেড়ে যাবে হুম, এবং যখন প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, হুম, তখন আমাদের জন্য বায়ার পেতে কষ্ট হবে। আপনারাই আমাদেরকে অর্ডারটা হ্যাঁ, দেবেন না। হুম, তো এই যে একটা ডিলেমা, হ্যাঁ। যে তারা বলতেছে এই জিনিসগুলো প্রয়োজন, আবার এরা বলতেছে যে এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে আমি তো অর্ডারই পাবো না। হ্যাঁ। বিষয়টা কি আসলে এরকম? না বিষয়টা এখানে করা সম্ভব, করা হচ্ছে না? না, ব্যাপারটা আসলে আ আপনি যে কথাটা বলেছেন ওটাও সঠিক। আবার এখানে কিছু আসলে কাজ করারও জায়গা আছে। একটা দেখা যাচ্ছে যে বায়াররা আ ওয়ার্কারদের সেফটি চাচ্ছে। তাদের জীবনযাত্রার মানের উন্নতি চাচ্ছে, রাইট?
আবার তারা গার্মেন্টসের পরিবেশের উন্নতি চাচ্ছে। সো এতগুলা জিনিস যখন আপনি চাবেন, তখন কিন্তু প্রাইসটাও দিতে হবে। আমরা মার্চেন্ডাইজাররা যখন প্রাইস করি, দেখি যে প্রাইসটা আসলে খুবই কম্পিটিটিভ একটা প্রাইস তারা দিচ্ছে। এবং মানে যতটা চিপড়ানো যায় অনেকটা এরকম। দেখা যাচ্ছে যে সো তাদেরকেও আগে আসতে হবে। প্রোডাক্টের তারা যে প্রোডাক্টটা চাচ্ছে ওটার প্রাইসও দিতে হবে। হ্যাঁ, এটা যেমন সঠিক, আবার যে উন্নতি করার জায়গায় নাই তা কিন্তু নয়। ঠিক আছে? আপনার প্রফিটটা কিরকম হচ্ছে এটা আসলে কি আ আ সবাই জানতে পারছে? আপনার সাথে যারা কাজ করছে। ঠিক আছে? বা আপনার কি আসলে তাদের প্রতি ইনভেস্ট করার কি আসলে কোনোই জায়গা নেই? বা তাদেরকে কি আপনি কোনো ট্রেনিং দিতে পারছেন না? আচ্ছা, আমি ধরলাম যে তার সেলারি আপনি বাড়াতে পারছেন না। কিন্তু আপনার তো একটা ট্রেনিং দেওয়ার তো একটা জায়গা থাকে। তাই না? তো আপনি দেখবেন যে অনেক মেক্সিমাম কোম্পানিতে 97% কোম্পানিতে দেখবেন যে ট্রেনিং এর কোনো জায়গা নাই। এখন হইতে পারে আপনি বলতে পারেন যে আমি তাকে ট্রেনিং দিলাম, সে চলে গেল। ওকে ফাইন, সে চলে গেল, সমস্যা তো নেই। অন্য কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে তো আরেকটা ছেলে আপনাকে আসতেছে। আর শুধু আপনি আপনাতে কেন সীমাবদ্ধ আছেন? ওভারঅল এই সেক্টরটাকে আপনি আগিয়ে দিচ্ছেন। সো ওই লিডারশিপ মেন্টালিটিটা এই সেক্টরে আসলে গড়ে ওঠে নাই। কথা অনেক রকম থাকবে। ওই পাশ থেকে যেমন আপনার এই স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু করতে চাইবে, আপনাকেও তো স্ট্র্যাটেজিক্যালি আগায় যেতে হবে। ২ পক্ষ থেকে আসলে তো কাজ করার জায়গা আছে। এটা থেকে একটু বের হয়ে আসি। বের হয়ে এসে এখন আসি যে আপনার কাছে কি মনে হয় যে মার্চেন্ডাইজার হতে চায়, হুম, তরুণ বয়সী ধরি, হুম, হুম। আপনার মতোই পড়ালেখা-টড়ালেখা করে এখন চিন্তা করতেছে কোথায় যাবো? মার্চেন্ডাইজিং এ চলে যাই। তো তার আসলে ব্যক্তিগত পর্যায় থেকে কোন জিনিসগুলো বিবেচনা করা উচিত? যে আমার মধ্যে এই কোয়ালিটিস গুলো আছে কিনা বা আমি এই জিনিসগুলো করতে পারি কিনা? ওকে। কোন জিনিসগুলো বিচার বিবেচনা করে তারপরে এই প্রফেশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি মনে করি যে তার যদি ২ টা জিনিস ভালো থাকে, সে অবশ্যই মার্চেন্ডাইজিং এ ভালো করবে। প্রথমত হচ্ছে কমিউনিকেশন। আ লাইফের স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে খেলাধুলার প্রতি নজর দেয়া, বিভিন্ন আ রকমের বন্ধু বানানো, ঠিক আছে? বিভিন্ন মানুষের সাথে ঘোরাফেরা এবং অবশ্যই ইংরেজি ভাষার প্রতি তার একটা মোটামুটি লেভেলের দক্ষতা এবং সবচেয়ে ভালো হয় সে যদি এক্সেল এর কিছু কাজ শিখে আসতে পারে এবং বাকিটা সে কাজ করতে, করতে শিখে আসবে এবং এই জিনিসগুলো তাকে অনেক বেশি আগায়া দিবে। আসলে আমরা বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয়। সো মেইলিং এর জন্য মেইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যেহেতু যে মার্চেন্ডাইজার হবে তাকে অনেকগুলা ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হবে। সো ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ থাকবে। সো একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক বিল্ড আপ করতে হয়, একজনকে কিভাবে রেসপেক্ট করতে হয়, প্রফেশনালি তাকে কিভাবে কাজটা আদায় করে নিয়ে আসতে হবে। সো সে যখন ডিবেট, খেলাধুলা বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে করবে, তখন তার মাঝে একটা মানুষের সাথে মিশার একটা সম্পর্ক বিল্ড আপ করার একটা প্রবণতা তার মধ্যে সবসময় থাকবে এবং এটা ভিতরে গড়ে উঠবে। সো এই কমিউনিকেশন এবং সম্পর্কটা হচ্ছে তাকে প্রফেশনাল লাইফে অনেক বেশি হেল্প করবে এবং ইংরেজিটা বায়ারের সাথে মেইল করার জন্য এবং এক্সেলে তাকে যে বিভিন্ন তথ্য রাখতে হচ্ছে ওইটা হেল্প করবে। সো এই ৩ টা আ সক্ষমতা থাকলে যে কেউ এসে মার্চেন্ডাইজিং এ ভালো করতে পারবে। এবার বিপরীতে আসি। ওকে। কোন জিনিসটা যদি থাকে আমার মধ্যে, হ্যাঁ। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই প্রফেশন আমার জন্য না। আচ্ছা, আ যদি এরকম থাকে যে আসলে আমি একটা সুন্দর জীবন চাই, যেখানে হচ্ছে আমি ফ্যামিলিকেও সময় দিতে পারবো। আর আমি আসলে ৯ টা ৬ টা অফিস করতে চাই এবং হচ্ছে আমি আসলে খুব বেশি ঝামেলা আমার ভালো লাগে না। আমি একটা সহজ সরল জীবনযাপন, সুন্দর জীবনযাপন করতে চাই। তাহলে আমি বলব যে মার্চেন্ডাইজিং এ আসার দরকার নেই। আর এখন ওই আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যেটা আপনি আপনার সিনিয়রকে জিজ্ঞেস করেছেন আচ্ছা, যে, আপনি যদি এই সেক্টরটাকে চেঞ্জ করে দিতে চান, আপনাকে সুযোগটা দেওয়া হয়, হ্যাঁ। আমি দিতে পারি আপনাকে, আপনি কি করবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমার একার পক্ষে তো আসলে এই সেক্টরটা পরিবর্তন করা সম্ভব নয়। এবং একটা দেখেন যে মনে করেন যে গ্রামের একটা মানুষ কাজ করার সুযোগ নেয়, তার একটা কাজ করার দরকার হচ্ছে হঠাৎ করে আপনার এই গার্মেন্টস সেক্টরে ঢুকে পড়লো বা সুইং এ বা কোনো একটা জায়গায় সে ঢুকে পড়লো। তো এরকম ভাবে সমাজের বিভিন্ন মানুষ এই সেক্টরে আসছে। তো হিউজ মানুষ এবং বিভিন্ন দেন ধারণার মানুষ। তো এদেরকে আসলে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না। আর একক চেষ্টায় তো আসলে সম্ভব নয়। একটা সামগ্রিক চেষ্টা থাকতে হবে যেটা আমি বলেছি রাজনৈতিকভাবে মালিক পক্ষ থেকে বা ডিসিশন মেকিং এর জায়গায় আছে। সবাই যদি একমত হতে পারে, প্রচেষ্টা চালালে অবশ্যই এখানে পরিবর্তন সম্ভব। কিন্তু একটা কাজ আমি করতাম
যে আমি এত বড় জায়গায় হাত দিতাম না। আমি যে কাজটা করতাম, আমি প্রত্যেকটা গার্মেন্টসে ট্রেনিং দেওয়াটা বাধ্যতামূলক করে দিতাম। যে প্রত্যেকটা এমপ্লয়িকে একটা বিশেষ জিনিসের উপর ট্রেনিং দিতে হবে। যে এক্সেলের উপর আপনি সবার এক্সেলের দক্ষতা বৃদ্ধির জন্য আপনি ট্রেনিং করলেন, বা দেখা যাচ্ছে সকল কমিউনিকেশন বৃদ্ধির জন্য আপনি একটা ট্রেনিং করলেন। কিভাবে এটারও একটা ট্রেনিং করা যেতে পারে, কিভাবে সুন্দরভাবে খেতে হবে, এটার একটা ট্রেনিং। কিভাবে একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে, কিভাবে আসলে সুন্দর পরিবেশ, কর্মপরিবেশ বজায় রাখা যায়, এটা একটা ট্রেনিং। সো এই যে মানুষের সূক্ষ্ম, সূক্ষ্ম ডেভেলপমেন্টের উপর যে ট্রেনিং দেয়া যায়, তাহলে তার একটা গুছানোভাবে চলার একটা মেন্টালিটি গড়ে উঠবে। সো ট্রেনিং এর মধ্যে দিয়ে আসলে আমরা একটা খুব ভালো স্কিল জনগোষ্ঠী পেতে পারি। তারপরে যখন মানুষগুলো খুব বেশি স্কিল হবে বা একটা মানুষ একটা ভালো পরিবেশের ছোঁয়া পাবে, তখন ওই সব জায়গা থেকে সম্মিলিতভাবে আসলে একটা পরিবর্তনের জায়গা আসবে। তখন আসলে পরিবর্তনটা আসলে সবাই একসাথে না হলে পরিবর্তন আসা যায় না, এবং এটার জন্য দীর্ঘদিনের কাজ করতে হয়। সেভাবে ছোট, ছোট স্টেপ যদি নেয়া যায়, তাহলে হয়তো আজ থেকে ৫ বা ১০ বছর পরে আমরা একটা হিউজ একটা চেঞ্জের মধ্যে যেতে পারবো। জব সিকিউরিটিটা আপনার কাছে কিরকম মনে হয় এই সেক্টরে? না, কিছু ভালো কোম্পানি আছে অবশ্যই জব সিকিউর। যেমন আমি তুসুকাতে কাজ করেছি। সো এখানে আসলে আমি কখনো কারো চাকরি যেতে দেখিনি। বা হয়তো কালে রাত্রে ১-২ জনের গেলে, বা সে হয়তো কোনো এমন উপায় অবলম্বন করেছিল যেটা আসলে কোম্পানির জন্য ক্ষতিকর। ডেকো ইস্যু, আমার অনেক কলিগ আছে। তারা খুব সুন্দরভাবে চাকরি করতেছে। ডেকো লিগাসি খুব সুন্দরভাবে কাজ করতেছে। স্কয়ার খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আমাদের যে বড়, বড় কোম্পানিগুলা আছে, ভালো, ভালো কোম্পানিগুলা আছে, এখানে আমি বলব যে জব অনেক বেশি সিকিউর। সো জব সিকিউরিটি নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। আপনি যদি কাজ করেন এবং আপনার কাজের প্রতি যদি আপনার রেসপেক্ট থাকে এবং আপনার সময়টাকে যদি আপনি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন, জব সিকিউর। নতুন যারা এই চাকরির ক্ষেত্রে আসছে, হুম, তারা যখন এপ্লাই করবে তাদের মাথায় আসলে কি থাকা উচিত যে কোন প্রতিষ্ঠানগুলোর জন্য তাদেরকে এপ্লাই করা উচিত, বা আ যখন সেলারি নেগোশিয়েট ওকে। করবে তারা, তখন তাদের কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি বলব যে ঢোকার ক্ষেত্রে সেলারির কথা চিন্তা না করলেই হবে। সো যেটা জানতে হবে যে এই কোম্পানিতে ইনক্রিমেন্ট কেমন দেয়। আমি ঢুকলাম, ধরলাম আমি ১৮ তেই ঢুকলাম। সো ইনক্রিমেন্টটা কেমন হয়? আমার কাজের উপর বেস করে যদি পরবর্তীতে ৭, ১০, ১২, ইভেন কি ১৫ যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে তো আসলে আমার ওই জায়গাটা নিয়ে ভাবার দরকার নাই। এটা একটা জায়গা। আরেকটা জায়গা, কোন জায়গায় আসলে কাজ শিখার পরিবেশ আছে। যে ওরা আসলে লিডারশিপ রোল তৈরি করে কিনা। আরেকটা ব্যাপার দেখতে হবে কি পরিমাণ লোক জব সুইচ করে এই কোম্পানি থেকে। যদি জব সুইচ নিয়মিত করে তাহলে বুঝতে হবে যে আসলে কোথাও প্রবলেম আছে। আর যদি দীর্ঘদিন কোনো মানুষ ওই কোম্পানিতে থাকে তাহলে বুঝতে হবে যে কোম্পানির পরিবেশ ভালো এবং গ্রোথ আছে। সো আমি বলব যারা এই সেক্টরে আসতে চায়, তারা পড়াশোনার পাশাপাশি কোম্পানি নিয়েও রিসার্চ করা উচিত, বা বড় ভাই যারা আছে, বা LinkedIn এ দেখলো কোন কোম্পানিতে এখন কিন্তু প্রত্যেকটা লোকের কিন্তু একটা LinkedIn এ প্রোফাইল আছে। তো কে কত বছর ধরে আছে, হুম। এবং ইদানিং কিন্তু কোম্পানি সম্পর্কে জানা কিন্তু খুব বেশি ইজি। কারণ এখন যেমন এক্সেস আছে। সো আমি মনে করব যে ঢুকার আগে রিসার্চ করা উচিত। আরেকটা যেটা করা উচিত, যে আমি আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করছি। আমি কি ওভেনে যাবো? আমি কি নিটে যাবো? যেরকম যে জায়গাগুলা আছে ওগুলা ঠিক করে, যে এটার কোন, কোন ভালো কোম্পানি আছে এবং তাদের কি, কি দুর্বলতা আছে, তাদের কি, কি ভালো জায়গা আছে। এই জিনিসগুলা রিসার্চ করা খুব বেশি প্রয়োজন। এবং যার কাছে ইনফরমেশন আছে সেই আগায়া যাবে। আর যার কাছে ইনফরমেশন আছে সে আসলে ছোটাছুটি করবে। জব সুইচ করাটাও আমি বলব যে এটাও ক্যারিয়ারের জন্য খারাপ। কেন খারাপ? যে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে জীবনের বিভিন্ন, বিভিন্ন সময়। কিন্তু সে যদি একটা পরিশ্রম করে একটা সুন্দর কোম্পানিতে বসে সে কন্টিনিউ করলো, তার স্বাভাবিক জীবনটাও ভালো থাকলো, তার প্রফেশনাল জীবনটাও ভালো থাকলো। এর জন্য আমি বলব যে ইনফরমেশন এই সেক্টরে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তা আমি বলব যারা এই সেক্টরে ঢুকতে চাচ্ছে তাদের কোম্পানি নিয়ে রিসার্চ করা উচিত, এবং রিসার্চ করে ওই একটা ভালো কোম্পানিতে দীর্ঘদিন সার্ভিস দিয়ে, এবং তার তার পরবর্তীতে তার যদি কোনো বৈশ্বিক কোম্পানিতে যাওয়ার ইচ্ছা থাকে ওটার দিকে সে গেল। কিন্তু ইনফরমেশন না নিয়ে এই সেক্টরে ঢুকে আসলে তাকে খুব বেশি বেগ পাইতে হবে। সেক্টরটা দেখা যাচ্ছে তাকে এই সেক্টর লিভও করা লাগতে পারে। আপনি মোটামুটি দীর্ঘদিন ধরে আছেন এই সেক্টরে। এই সেক্টরে আপনি ফেস করছেন পার্সোনালি এরকম একটা মজার ঘটনা, এবং সেটার পরে আবার মোটামুটি কষ্টের ঘটনা, বা যে জিনিসটা আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ঠিক না। এরকম ২ টা ঘটনা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। আচ্ছা, আসলে আমি মার্চেন্ডাইজিংটা খুব
ভালো একটা কোম্পানি দিয়ে শুরু করছিলাম। যেমন আমার জীবনে তুসুকা সবসময় থাকবে। সো কারণ আমি মার্চেন্ডাইজিং এর যে মজাটা, এটা আমি আসলে তুসুকাতেই পাইছি। যেমন এখানে আমি ৯টা-৬টা পর্যন্ত কাজ করতাম এবং ৭টা-৮টা পর্যন্ত যদি আমার খুব বেশি করা লাগে নাই, যে কয়দিন করা লাগবে ওইটাও আমি মজা নিয়ে করতাম। তার কারণটা কি ছিল? আপনি ৮টা পর্যন্ত থাকলে আপনি বনানীর যেকোনো রেস্টুরেন্ট থেকে যেকোনো কিছু এনে খেতে পারবেন। লাইক আপনার সাব, বার্গার, কাচ্চি, তারপর যেটাই আপনার মন চায়। তো এটা আসলে ওই বয়সটাতে আমাদের তো জানেন আমি রেস্টুরেন্টের পরে বার্গার-টার্গারের প্রতি আমাদের একটা দুর্বলতা থাকে। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগতো। এবং বিকালে তারা কিন্তু নাস্তাও দিত। একটা চমৎকার নাস্তা দিত। কোনদিন স্যান্ডউইচ, কোনদিন পুরি, সিঙ্গারা বিভিন্ন রকমের নাস্তা দিত এবং খুবই মজার ছিল এটা ব্যাপারটা। এবং একটা মার্চেন্ডাইজারকে সবাই রেসপেক্ট করত। এবং সবচেয়ে যে মজার ব্যাপার আপনাকে সকালে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে এবং যত রাতেই হোক আপনাকে গাড়ি দিয়ে নামায় নিয়ে যাচ্ছে। এই যে একটা ফিলিংস, এই যে মার্চেন্ডাইজিং এর একটা মজা এটা আমি তুসুকার মধ্য দিয়ে শুরু করাটা আমি পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমার যেটা হইলো তুসুকাতে একটা সুন্দর পরিবেশ পাওয়ার কারণে আমি ১.৫ বছরের মধ্যে আমার সাথে আসলে আমি ৩ টা আ জুনিয়র পেয়ে যাই। মানে আমার কলিগ, জুনিয়রই বললাম। ওরা আশা করি কিছু মনে করবে না। তো জুনিয়র যে কলিগ পেলাম, সো তাদেরকেও আমি কাজ শিখানো শুরু করলাম। তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসলো যে আমাকে এখন আরো অনেক বড় জায়গায় যেতে হবে। কারণ আমার যেহেতু আসলে ইনফরমেশন ছিল না। আমি ভাবতাম যে তুসুকার মতোই মনে হয় সব কোম্পানি। সো বাইর হওয়ার পরবর্তীতে আমি নাম বলব না। দেখা যাচ্ছে যে আমি অনেক আ আ মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়েছি। কিন্তু আমি আসলে তুসুকার মতো এই পরিবেশটা আমি আসলে আর পাইনি। ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমার হয়তো গাড়ি নাই, হয়তোবা লাঞ্চ নাই বা আমি ৮টা-৯টা পর্যন্ত থাকতেছি ওই খাবারটা নাই বা মার্চেন্ডাইজিং এর যে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা আমার যে কর্তৃত্ব, যে একটা ডিসিশন মেকিং এর জায়গাটা, ওই জায়গাটা হয়তো আর আমি পাই নাই। তো আমাকে মানসতাত্ত্বিকভাবে অনেক বেশি স্ট্রাগল করতে হইছে। সেই ব্যাপারটা আসলে যেমন অনেক জায়গায় গিয়েছি, ওই জায়গায় দেখতে আসলে মার্চেন্ডাইজাররা খুব বেশি ডিসিশন নিতে পারতেছে না। প্রোডাকশন টিম ডিসিশন নিচ্ছে। কিন্তু ওই যে আমি ডিসিশন নেয়াটা শিখে আসছি। তো তখন কিন্তু আমার আসলে মার্চেন্ডাইজিংটা আর মজা লাগছে না। বা আমার এই যে ৮ টা বন্ধ থাকার পর আমি এটা ওটা খাইতে পারতাম। আ আমি বলছি না যে খাবার, কিন্তু ওটা আমি একটা প্র্যাকটিসে চলে আসছিলাম। তো ওইটা আমার খারাপ লাগতেছে। আমার রাত্রে আসলে আমাকে বাসে যাইতে হচ্ছে বা উবারে যাইতে হচ্ছে। ঠিক আছে? আমার জন্য আর গাড়ি নাই। তো ওই ব্যাপারটা আমার খারাপ লাগছে। তো এখন আমি অনেক ভালো করতেছি, অনেক ভালো কোম্পানিতে আছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই সোনালী দিনগুলা আমি ফেলে আসছি। এর জন্য আমি কিন্তু আপনাকে বলি যে ইনফরমেশন নেওয়াটা অনেক বেশি জরুরি। যে ছুটাছুটি করে টাকার জন্য ছুটাছুটি না করে যে কোনটা আমার জন্য ভালো হবে। আল্টিমেটলি আপনি ছুটাছুটি করে যেই টাকা হবে, আপনি একটা ভালো কোম্পানিতে থাকলে ওই টাকাটাই হবে। সো এর জন্য মাইন্ডসেটটা আসলে অনেক বেশি জরুরি। একটা জিনিস দেখেন, আমি যেটা বারবার বলতেছিলাম, দেখেন এই যে তুসুকার মতো কোম্পানি যদি গড়ে উঠতো, এরকম সিস্টেমেটিক কোম্পানি, হয়তো আরো অনেক বেশি ছেলেপেলে ভালো করতে পারতো বা মার্চেন্ডাইজিং এর প্রতি আগ্রহ থাকতো। কিন্তু মার্চেন্ডাইজিং এর প্রতি আগ্রহ হারায় ফেলে আসলে অবহেলা থেকে বা বিকশিত হওয়ার জায়গাটা না পেয়ে। সো তুসুকার মতো কোম্পানি অনেক কম। সো 10% কোম্পানি হয়তো এরকম আছে। তো 10% কোম্পানি আসলে কি পরিমাণ ছেলেপেলে নিতে পারবে? 90% কোম্পানি তো আপনার বিভিন্ন রকম এক্সপ্লয়টেশন, বঞ্চনা এগুলার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি তো আসলে কয়েনের এপাশ ওপাশ ২ পাশই দেখে ফেলছেন। হ্যাঁ। তো থাকবেন ফিউচারে? এখন যেহেতু আসলে ৭ বছর আছি, আর একটা ব্যাপার কি থাকা না থাকা এটা ব্যাপার না। আমি মনে করি আমার মার্চেন্ডাইজিং পরিচয়ের বাইরে আসলে আমার অনেকগুলা পরিচয় আছে। ঠিক আছে? বা আমার অনেকগুলা কাজ করার জায়গা আছে। সো আমার কাছে যদি মনে হয় যে আমি আর মার্চেন্ডাইজিং এ মজা পাচ্ছি না, তাহলে এটা আমি করব না। বা আসলে আমি আসলে কখনো একটা পেশা বা একটা প্রতিষ্ঠান দিয়ে আসলে মানুষের পরিচয় দেয়াটা, মানুষের অনেক রকম সক্ষমতা। যেমন ধরো তুমি সাংবাদিক। কিন্তু তুমি কিন্তু চলচ্চিত্রে এই ব্যাপারেও তোমার ভালো পড়াশোনা আছে বা কাজ করার জায়গা ছিল বা এর বাইরেও কিন্তু তোমার আরো কাজ করার অনেক জায়গা আছে, লেখালেখির জায়গা আছে। সো তোমাকে আসলে একটা গণ্ডিতে আসলে বাঁধা যায় না। অনেকগুলা জায়গা আছে। তো আমিও আসলে আমাকে গণ্ডিতে বাঁধতে চাই না। আমার গরু পালতে মন চাইলে গরু পালতে পারি। রাজনীতি করতে মন চাইলে রাজনীতিও করতে পারি। আবার যদি মনে হয় যে রান্না-বান্না বিষয়ক কিছু, ওটাও করতে পারি। আমি আসলে কোনো গণ্ডিতে আমাকে বাঁধতে চাই না। আমি আসলে যেহেতু রাজনীতির কথা একবার বলছি যে হ্যাঁ। আপনি বাংলাদেশের সূর্য সন্তান বলে মনে করি তাদের সাহচর্য পাইছেন। এখন যদি আমি এটা শেষ করে দেই না বলে হ্যাঁ। যে আপনি আসলে কাদের মতাদর্শ দ্বারা প্রভাবিত? অনেকে মনে করতে পারে আপনি আওয়ামী লীগ করেন। যাই হোক,
আমি চাচ্ছি আপনি একটু বলেন আপনার রাজনৈতিক মতাদর্শটা, যদিও এটার সঙ্গে লিঙ্কড না, বাট আমার কাছে মনে হয় আমি যেহেতু আপনাকে ব্যক্তিগতভাবে হুম, চিনি, আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে হুম। আপনার যে আদর্শ আপনি মেইনটেইন করেন, সেটার পেছনে আপনার এই জিনিসটার ব্যাপক ভূমিকা আছে। হ্যাঁ। তো এই কারণে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, রাজনৈতিক একটা ব্যাপার বলার আগে যে রাজনৈতিক বোধ তো আসলে আমাদের জন্মের ১ম দিন থেকে গড়ে ওঠে না। আমি বলব আমাদের সবচেয়ে বড় ভূমিকা কিন্তু পরিবারেরও আছে। কারণ আসলে একটা ছেলেকে একটা সময়ের পরে কি খুব বেশি পরিবর্তন করা যায়? তার কিন্তু বেসিকটা কিন্তু আসলে ৭-৮ বছরের মধ্যে গড়ে ওঠে। সো আমরা যাদেরকে চিনি, তুমি বলো, আমি বলো, আমরা কিন্তু একটা বই পড়ার মধ্যে দিয়ে গেছি। ভালো বই না পড়ি, তখন আসলে কাকা বাবু বলো, তিন গোয়েন্দা বলো বা বিভিন্ন কমিক্স এগুলো কিন্তু আমরা পড়ছি। সেগুলো পড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে গেছি। এবং ছোটবেলা যখন আমরা দীপু নাম্বার 2 বলো বা এরকম বই পড়ছি, তখন একটা হিরোইজম, একটা ভালো কাজ করা, এটা করতে হবে। এই টেনডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে গড়ে উঠছিল। এবং তুমি যদি কমিক্সও বলো, চাচা চৌধুরী বলো, বিল্লু বলো, ফ্যান্টম বলো, এইগুলো থেকে কিন্তু আমাদের মধ্যে একটা হিরোইজম ব্যাপারটা কিন্তু ঢুকাই দিছে, ভালো কাজ করতে হবে। তাই মনে করব যে একটা হিরো হয়ে ওঠা বা ভালো হওয়ার বীজটা আসলে আমরা পরিবার থেকেই পেয়েছি। এবং ওই ভালোটাই কিন্তু আমরা পরবর্তীতে খুঁজছি। ঠিক আছে? যেখানেই গেছি যে একটা ভালো জিনিস কিভাবে খুঁজা যায়। ওই যে তোমার জালালউদ্দিন রুমি, উনার একটা কথা আছে যে, "তুমি যা খুঁজতেছো তোমাকে তাই খুঁজতেছে।" আমি হয়তো ওই মানসিকতায় খুঁজতেছিলাম। সো ঐরকম লোকই আমাকে খুঁজে নিছে। সো হ্যাঁ, এরকম খুঁজতে গিয়ে আমি যখন ঢাকা ইন্টারমিডিয়েট পড়ি, তখন হয়তো আমার আমান ভাইয়ের সাথে পরিচয় হইছে। সো উনি আমাকে ১ম আহমদ ছফার লেখার সাথে পরিচয় করায় দিলেন। সো আহমদ ছফার লেখা আমার জীবনে একটা বিশাল ভূমিকা রাখছে। তারপরে তানসেন ভাইয়ের সাথে আমার পরিচয় হইছে। উনিও দেখলাম যে উনার জানাশোনা ব্যাপক। সো আমি আসলে বিভিন্ন বই পড়া, আ এরকম জানাশোনার মানুষের মধ্যে দিয়েছি। হ্যাঁ, বই পড়ার লোক তুমি অনেক পাবা। যারা দুর্নীতি করতেছে তারা কিন্তু সব বইই পড়ে। কিন্তু তোমার বই পড়ে যে মানুষ হইতে পারছে, বা আমি এটা বলছি মানে এটা আমি বিশ্বাস করি। তুমি দেখবা যে আহমদ ছফা যা বলতো আহমদ ছফা এটা করত। কিন্তু অনেক লেখককে দেখবা বলছে কিন্তু করে নাই। এবং অনেককে দেখবা বলছে আমি এই সৎ কাজ করব, ওই সৎ করব। কিন্তু যখন দায়িত্ব পাইছে তখন আর সৎ কাজ করে নাই। কিন্তু লাকিলি আমি চলার পথে মনে করি এমন কিছু মানুষ পাইছি যে যারা যা বলছে ওইটাই বিশ্বাস করে। এবং এদের পথে চলার মধ্যে দিয়ে আমি আসলে সিরাজুল আলম খানকেও আমি পেয়েছিলাম। সো উনি আসলে স্বাধীনতার অনেক বড় সংগঠক। সো তাকে আমি কখনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে পাইনি। আমি তাকে শিক্ষক হিসেবে পাইছি। এবং প্রত্যেকবার আমি তাকে অদ্ভুত প্রশ্ন করতাম। "আচ্ছা দাদা, বিপদে পড়লে কি করা উচিত?" দাদা তখন বলতেন, "এটা তো মুশকিল। বিপদে পড়লে কি করা উচিত?" তখন উনি বলতেন যে, "আমারটা আমি বলতে পারি বিপদে পড়লে কি করা উচিত। যে বই পড়া উচিত।" এটা পরে আমি চিন্তা করতে পারলাম যে লোকটা আসলে বই পড়া কেন বলতো? পরে আমি দেখছি যে বই পড়তে একটা চিন্তার জায়গা তৈরি হয়। একটা লাইন পড়তেছে, হঠাৎ একটা চিন্তা ক্লিক করছে। আর এভাবে তো করা যায়। সো আসলে চিন্তাই মানুষকে মুক্তি দেয়। সো ওই চিন্তার জায়গাটা হচ্ছে বই খুলে দেয়। সেই যে, তো উনার কাছে আমি আমার জীবনে যেটা দরকার ওই প্রশ্নটাই আমি করেছি। এর বাইরে কোনো কিছু নিতে চাই। তো এটা বলতে পারো যে আমি হয়তো সেলফিশ। কিন্তু এরকম মানুষের মধ্যে দিয়ে চলতে গিয়ে আসলে একটা জীবনবোধ গড়ে উঠছে। এই জীবনবোধটা এরকম যে আসলে কিভাবে সবাই মিলে ভালো থাকা যায়। আরেকটা মানুষকে আসলে কিভাবে বিকশিত হতে দেয়া যায়। বা আমি যে ছাপোষা জীবনটা, এটার প্রতি যে আমার একটা ভালোবাসা বা রেসপেক্ট, আমি যে অনন্য, এটা ওইখান থেকেই গড়ে উঠছে। আহমদ ছফার একটা কথা আছে, "লোকে যাই বলুক, লোকে যাই ভাবুক, আমি আমার কাছে অনন্য। আমার কাছে ওই সখ্যতার জায়গায় আমি বেস্ট। কেউ আমাকে বেস্ট নাই বলুক।" এবং এই যে তৃপ্তি, এই তৃপ্তিটা নিয়েই আসলে আমি চলে যেতে চাই। এবং আমার কাছে, আমার স্রষ্টার কাছে আমার এই জায়গাটার একটা স্বচ্ছতা আছে যে, "আল্লাহ, তুমি হয়তো, আমি তোমার আদেশ মানি না। অনেক খারাপ কাজ করি, কিন্তু আমাকে দিয়ে তোমার অনৈতিক কোনো কাজ হয়তো সম্ভব না। তুমি আমারে ধরলে নামাজের জন্য ধরতে পারো। কিন্তু অন্য কিছুর জন্য খুব কমই ধরতে পারবা।" বা সিরাজুল আলম খানের কাছে যখন আপনি যান, তখন তো আমরাও আপনার বন্ধু-বান্ধব তো শুনতেছি যে আপনি যাচ্ছেন। তো ওই টাইমে আমার মনে আছে যে আমি ভাবতাম যে আপনি হয়তো রাজনৈতিক পাক নিতে যাচ্ছেন। আপনাকে অনেক কিছু বলতেছে, শিখানো হচ্ছে। তো আমি অনেক পরে হ্যাঁ। এই লিটারেলি অভ্যুত্থানের পরে আমি আপনার সঙ্গে একদিন বসছি। বসার পরে আলাপ করতে যেয়ে বললাম যে, "আচ্ছা দাদা, আপনারা এগুলো কিছু বলেনি। এই জিনিসগুলো আপনি শিখায়নি।" তখন আপনি আমাকে বললেন যে, "দাদার সঙ্গে কোনদিন আপনার রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি। আপনার সঙ্গে অনেক কিছু নিয়ে আলাপ হয়েছে, কিন্তু হ্যাঁ, রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি।" আলাপ। বিষয়টা খুব অদ্ভুত। কারণ আমাদের দেশে যারা আছে তারা সাধারণত ওই যে বললেন এক্সপ্লয়েট করে। হ্যাঁ, সেদিক থেকে
শুধু আপনি না, আমি বলব আমান ভাইরাও তো সিরাজুল আলম খানের হুম। সাহচর্য পেয়ে বড় হয়েছে। উনি কাউকেই exploit করেন নাই। উনি সবার চিন্তা ভাবনার জায়গাটাকে এত ব্রড করে দিছেন যে এদের সঙ্গে কথা বললে মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কিছু, কিছু ক্ষেত্রে আসলেই সত্যি কথা বলতে আমি যখন বসি, তখন আমি খুব হতাশ থাকলে আমি যে বসি এই মানুষগুলোর সঙ্গে, আপনার সঙ্গে, আমান ভাইয়ের সঙ্গে জাস্ট এইটা বোঝার জন্য যে এইভাবেও চিন্তা করা যায় বিষয়গুলোকে। এখন এখানে মানে তোমার সাথে আমি একটা মজার ব্যাপার শেয়ার করি। এটা ব্যাপারটা কি? তোমার নেয়ার জায়গাটা। তুমি আ আমার মানে যে আমার মাঝে খারাপ খুঁজতে চায় সে কিন্তু খারাপ পাবে। যে আমার মাঝে ভালো খুঁজতে চায় ভালো পাবে। তুমি কি খুঁজতেছো এটা হচ্ছে ফ্যাক্ট। যেমন দেখো, আমরা দাদার কাছ থেকে কি শুনছি? দাদার তো আসলে হিস্ট্রি আছে। কেউ হয়তো বলবে সে অনেক বড় সংগঠক ছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিত করছে। সে আবার জাসদ করে অনেক তরুণকে নষ্ট করে দিছে। অনেকে হয়তো বলবে তাকে রয়ের এজেন্ট। কে আসলে কি খুঁজতেছে এটা ফ্যাক্ট। যেমন আমরা কি খুঁজছি? আমরা একটা নতুন জীবন দর্শন খুঁজছি। জীবনে আসলে কিভাবে ভালো থাকা যায় এটা তার কাছে শিখছি। একটা মজার ব্যাপার শেয়ার করি। কারণ আমরা তো আসলে মধ্যবিত্ত ছেলেপেলে আমাদের আসলে যখন যা ছিল আমরা যে প্রয়োজন মিটাইছি কিন্তু। কিন্তু তারপরেও আমরা মানে এই মধ্যবিত্ত সমাজটা একটা কর্তৃত্ব খুঁজতাম বা একটা ভালো জায়গা আমরা কিন্তু সবসময় খুঁজতাম নিজেদের জন্য। যেমন দাদার একটা ঘটনা আমি বলি, উনি একবার প্লেনে যাচ্ছেন। তো উনার তো আসলে প্লেনের সর্বোচ্চ টিকেটটা কেনা সম্ভব নয়। আমি আসলে প্লেনের ক্লাসগুলা জানি না কি, কি ক্লাস আছে এর জন্য আমি তোমাকে বলতে পারতেছি না। তো দাদা যে ক্লাসে যাচ্ছিলেন, সো ওই ক্লাসে দাদাকে ম্যাগাজিন দেয় নাই বা হয়তো ১ টা না ২ টা ম্যাগাজিন দিয়েছিলেন। তো দাদা ডাকলেন, ওখানে যে আছে যে আমাকে ম্যাগাজিন দেয়া হচ্ছে না। তখন বলতেছে, "আপনি যে ক্লাসের টিকেট ক্রয় করেছেন এখানে তো আসলে এতগুলা ম্যাগাজিন দেওয়ার আমাদের অনুমতি নাই।" তখন সে বলল যে, "আমার আসলে অর্থনৈতিক অবস্থাটা ফার্স্ট ক্লাস না। কিন্তু আমার এই ব্রেইনটা ফার্স্ট ক্লাস।" এই যে দেখেন একটা মানুষের যে চিন্তা, তো ওই জায়গাটা থেকে আমাদের চিন্তা গড়ে উঠছে যে আমার অর্থনৈতিক অবস্থা ফার্স্ট ক্লাস না। কিন্তু আমার এই চিন্তাটা ফার্স্ট ক্লাস। এই যে চিন্তা দিয়ে যে আপনি সোসাইটিকে বিট করার যে মেন্টালিটিটা, ওইটা গড়ে উঠছে। কিন্তু এটা কিন্তু কেউ বলবে না। কারণ সিরাজুল আলম খানকে ওই জায়গা থেকে কিছু দেখে নাই। এখন রাজনীতি যারা করে অনেক গর্দভ আপনি অনেক ভালো লোকের সাথে পাবেন। তো সিরাজুল আলম খান তো কাউকে আসলে ভাগ করে না, অনেক গর্দভকেও পাইছে, অনেক আলতু-ফালতু লোককেও পাইছে বা অনেক ছেলেকে পাইছে। যে যেভাবে সিরাজুল আলম খানকে আসলে রিড করছে, আমরা আসলে এভাবে রিড করছি। যে একটা উন্নত মন মানসিকতা কিভাবে ধারণ করা যায় এবং সমাজকে কিভাবে ওই মেন্টালিটি দিয়ে বিট করা যায় যে আই এম দ্য বেস্ট। যে এই সোসাইটি বা এই রাষ্ট্র আমাকে দেখো। আমি ওই চিন্তাটা করি। বা এই যে তুমি যে আপার ক্লাস আমাকে দেখো। তুমি এই চিন্তা করতে পারো না। কিন্তু আমার এই অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও আমি এই চিন্তাটা করি। সো আমাকে রেসপেক্ট করো। আমার চিন্তার কারণে। সো ওই জায়গাটা আসলে সিরাজুল আলম খানের কাছ থেকে আমরা পেয়েছি। কিছু মানুষ। অনেকে হয়তো তাকে জাসদ হিসেবে দেখে। অনেকে হয়তো তাকে অনেকভাবেই দেখে। তাকে দেখার অনেক জায়গা আছে। একটা মানুষ আসলে তুমি কি জানো? বৃহৎ মানুষকে অনেকভাবে দেখা যায়। যে ছোট তাকে আসলে খুব বেশি জায়গা থেকে দেখা যায় না। উনি তো কখনো আপনাদেরকে সক্রিয়ভাবে রাজনীতিতে নামার ব্যাপারে উৎসাহিত করে নাই। না এখন দেখো আমাদের যে রাজনীতি পরিচালিত আছে মিছিল মিটিং কি রাজনীতি হইতে পারে? একটা চিন্তা ছড়িয়ে দেওয়া তো একটা রাজনীতি। আমি যদি বলি যে তোমাকে ওই জায়গায় পিএইচডি করতে যাইতে হবে, একটা উন্নত জীবন পাবা, এটাও তো একটা আসলে মনে করো রাজনীতি। তোমার উন্নতি কিভাবে করা যায়? যে এই চিন্তার যে উন্নতি, আমি যখন উন্নত চিন্তা করব তখন আমার পরিবেশটাও কিন্তু আমি উন্নত করার চেষ্টা করব। আমার মনে করো যে একটা গাছ, গাছের প্রতি যদি আমার ভালোবাসা থাকে আমার বাসায়ও আমি ২ টা গাছ রাখার চেষ্টা করব। আমার বাসার পরিবেশটা কিন্তু ওই ২ টা গাছ সুন্দর করবে। সো উনি যে চিন্তা ঢুকাইয়া দিছে ওই চিন্তাটাই তো রাজনীতি। রাজনীতি মানে তো দল না, মিছিল না, মিটিং না। রাজনীতি তো সবার উন্নতি। সামগ্রিকভাবে যখন মানুষগুলো উন্নতি হবে রাষ্ট্রকে তুমি এরকম রাখতে পারবা? রাষ্ট্র তার নিজ গতিতে তাকে আগায় যেতে হবে। কারণ মানুষ আর এই পুরাতন জীবনযাত্রা চাচ্ছে না। তো এই লোকের রাজনীতিটা আসলে মানুষ ধরতে পারেনি। ধরতে পারে নাই যে তা না। অনেকেই ধরতে পারছে কিন্তু এটা বাস্তবায়িত করতে চায় নাই। তাহলে একটা গোষ্ঠী যে তোমার লাভবান হচ্ছে, ওই লাভের জায়গাটা থেকে আসলে মানুষকে সরে আসতে হবে। রাজ এক্সপ্লয়েট করা যাবে না। হ্যাঁ, সুন্দর। তো হৃদয় ভাই, আপনার সঙ্গে কথা বলে আমি খুব মজা পেয়েছি। অনেক কিছু জানলাম। আমার মার্চেন্ডাইজিং সম্পর্কে যেটুকু জানা ছিল, সেটুকু খুবই স্বল্প পরিমাণে জানা ছিল। আপনাদের সঙ্গে বিভিন্ন সময় চা খেতে, খেতে যেটুকু কথাবার্তা বলা সেইটার প্রেক্ষিতে। কিন্তু আজকে মোটামুটি আমি একটা চিত্র পেলাম যে
কোন জিনিসগুলো থাকলে যাওয়া উচিত, কোন জিনিসগুলো থাকলে বোঝা উচিত যে আমি এই স্যাক্রিফাইস গুলো করতে পারবো না, এবং আল্টিমেটলি প্রফেশনটা কিরকম, পরিবেশটা কিরকম, এবং এটাতে আসলে যে বলে টাকা অনেক, এই টাকার উৎসটা কোথায় বা কিভাবে টাকাটা অনেক। হুম। তো আমি এক্সপেক্ট করব আজকে যারা ভিডিওটা দেখছে তারা এই জিনিসটাকে আমলে নিবে এবং এটার বেসিসে তারা ডিসিশন গুলা নিবে, বা বেসিসে না নিলেও এগুলো তাদেরকে সিদ্ধান্তটা নিতে হেল্প করবে। হুম। তো অনেক, অনেক ধন্যবাদ ভাই। আপনি অনেক কষ্ট করে আজকে আপনার ছুটির দিন আপনি আমাকে সময় দিলেন। অনেক ধন্যবাদ। তোমাকে মানে তুমি আমাকে যতটা ধন্যবাদ দিচ্ছ আমি তার 1000 গুণ বেশি ধন্যবাদ তোমাকে দিতে চাই। কারণ আসলে দেখো যে আমাদের পেশার মানুষগুলাকে কথা বলার সুযোগ খুব কম, বা তোমার মাধ্যমে আমি যদি কিছু মানুষকে জানাইতে পারি, তারা যদি উপকৃত হয়, তাহলে এটা আসলে খুব ভাল লাগবে। সো তোমাকেও ধন্যবাদ এটা সুন্দর আয়োজন করার জন্য এবং সময় দেওয়ার জন্য।